আসসালামু আলাইকুম সবাইকে। ডিপার্টমেন্ট অফ ফার্মেসি জিএস2 থেকে আহ, আয়োজিত 8 ডেজ লং রিসার্চ সেশনের ট্রেনিং সেশনে আজকে আমাদের অনলাইনের লাস্ট ক্লাস মলিকুলার ডাইনামিক সিমুলেশনের উপরে, এবং আমাদের একটি অফলাইন সেশন হওয়ার কথা যেখানে আমরা ল্যাবরেটরি হ্যান্ডলিং এবং ল্যাবরেটরি অ্যানিমালস ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করবো এবং হাতে কলমে দেখানোর চেষ্টা করব, এবং সেই বিষয়ে আমরা পরবর্তীতে সবার সাথে ডিসকাশন করে আমরা তার একটি জানাবো। এবং পাশাপাশি যারা অনলাইন ক্লাসগুলোতে প্রপারলি পার্টিসিপেট করেছেন এবং নির্দিষ্ট একটা এমন ক্লাস জয়েন করে ক্লাসগুলো সম্পন্ন করেছেন, পাশাপাশি আমাদের যে ক্লাসের যে প্রেজেন্ট শিট ছিল সেখানেও আপনারা ফর্মটি ফিল আপ করেছেন, তাদেরকে আমরা যেই প্রতিজ্ঞাবদ্ধ যেই আমাদের সার্টিফিকেট সফট কপি সেটা অবশ্যই আমরা প্রোভাইড করব। তো আজকের আমাদের লাস্ট সেশনটি নিবে মলিকুলার ডাইনামিক্স সিমুলেশনের উপর আমাদের বিভাগেরই অ্যাসোসিয়েট প্রফেসর সদ্য আবুল বাশার রিপন খলিফা স্যার। স্যারকে অনুরোধ করব এই পর্যায়ে স্যার যেন স্যারের ক্লাসটি শুরু করে, এবং আশা করি আমরা আজকের সেশনের মাধ্যমে রিসার্চের বেসিক অনেক কিছু শিখতে পারবো, এবং যে টুলস গুলো না হলে আমরা কম্পিউটারে ড্রাগ ডিজাইন করতে পারতাম না, সেই টুলস গুলো সম্পর্কে আজকে শেষ ক্লাসের মাধ্যমে পরিপূর্ণ একটা বেসিক জ্ঞান অর্জন করবো বলে আমার মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি না? জি স্যার, শুরু করতে ধন্যবাদ পারেন। সাকিব আল হাসানকে এবং আজকে যারা পার্টিসিপেন্ট আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লম্বা সময় ধরে আপনারা যে ক্লাসটার জন্য অপেক্ষা করছিলেন, মলিকুলার ডাইনামিক সিমুলেশন, মূলত এটার উপরে আজকে আমাদের ক্লাসটা হবে। তো মলিকুলার ডাইনামিক সিমুলেশনটা কি? সেটা হচ্ছে মলিকুলার জিনিসটা সম্পর্কে তো আমরা অবগত আছি যে রিলেটিং টু দ্য মলিকুলস। মলিকুলস বলতে আমরা জানি যে একের অধিক পরমাণু নিয়ে যে গঠিত হয়, তো ওই কম্পাউন্ড হয়, যে কম্পাউন্ড গুলোকে আমরা মলিকুল বলে থাকি। কখনো কখনো একই অ্যাটমের দুই বা ততোধিক পরমাণু নিয়েও মলিকুল গঠিত হয়। তো মলিকুল গুলোর ভিতরে আমরা দুই প্রকার এনার্জি জানি, একটা হচ্ছে ইলেকট্রনিক এনার্জি আর একটা হচ্ছে তার কেন্দ্রে নিউক্লিয়ার এনার্জি, যেটা দুইটার মাঝখানেই আমরা আমাদের অ্যানালাইসিসের যে ক্ষেত্রে আমরা যেটা জানি যে ইলেকট্রনিক যে লেভেল গুলা সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোয়ান্টাম লেভেল আর একটা হচ্ছে মলিকুলার লেভেল। তো কোয়ান্টাম লেভেল যে পরমাণুগুলায় ইলেকট্রনের যে স্পিন থাকে সেই স্পিনের কারণে নির্দিষ্ট কোনো জায়গায় ইলেকট্রন ডেনসিটি কখনো বাড়ে কখনো কমে। অনুরূপভাবে প্রোটন যেটা আছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে, প্রোটন এবং নিউট্রন, প্রোটন যেটা আছে সেটার ভেতর কিছু কিছু প্রোটন আছে যেগুলার মাস নাম্বার, অ্যাটমিক নাম্বারটা এবং মাস নাম্বার অড এবং অড হয়, কখনো অড এবং ইভেন হয়। তো ওইগুলো আবার আপনার স্পিনের ক্ষেত্রে যেটা, যে প্রোটনের যে স্পিন সেই ঘূর্ণনটা এখানে হয়, অর্থাৎ প্রোটনও ঘোরের ভিতরে স্পিন হয়। এই স্পিনিং প্রোটন গুলোকে আমরা বলি স্পিনিং প্রোটন। সেটা হইতে পারে কার্বন, হইতে পারে হাইড্রোজেন, হইতে পারে নাইট্রোজেন, অক্সিজেন। যাদের ক্ষেত্রে এনএমআর অ্যাক্টিভ বলি আমরা, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স অ্যাক্টিভ, যাদের অড অড অ্যাটমিক মাস এবং অ্যাটমিক ভর, অ্যাটমিক নাম্বার যেটা এটা অড হয়, তারা সাধারণত অ্যাক্টিভ হয়। মোশনের ক্ষেত্রে যেটার প্রোটন কেন্দ্রের প্রোটনগুলো ইলেকট্রনের সাথে সে ঘূর্ণায়মান থাকে। ওই মলিকুলার যে ইলেকট্রন প্রোটনের যে স্টেট গুলো যে ঘোরে, যে স্পিনিং যেটা হয়, তো ওই ক্ষেত্রে এনার্জি প্রডিউস হয়। সেই এনার্জি হয় যদি প্রডিউস হয়, অ্যাবজর্ব যদি করে সে, সেক্ষেত্রে সে এই তার সেল থেকে, নর্মাল সেল থেকে এক্সাইটিং সেলে যায়, গ্রাউন্ড স্টেট থেকে আমরা বলি এক্সাইটেড স্টেটে চলে যায়। ওই ওই যে কন্ডিশনটার মলিকুলার লেভেলে যে কন্ডিশনটা, ওটাকে আমরা সাধারণত বলি যে মলিকুলার, নট মলিকুল, রিলেটিং টু মলিকুলস। মানে প্রোটিন ঘুরতেছে, ইলেকট্রন ঘুরতেছে, প্রোটন ঘুরতেছে, এর কারণে বিভিন্ন প্রকারের আবেশ তৈরি হয়। যদি আমরা এখানে কোনো ম্যাগনেট ইউজ করি, তো এক্সটার্নাল কোনো এনার্জি ইউজ করি, তো সেই
কতটুকু এনার্জি লেভেল সে যাবে বা আসবে সেটা নির্ণয় করা যায়। সে নির্ণয় করার যেটা পদ্ধতি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের মেশিনারিজ আছে, যেমন এনএমআর, তারপর ইএসআর, ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, মাস স্পেকট্রোস্কোপি, এগুলো দিয়ে আমরা সাধারণত এই অবস্থাগুলো বুঝতে পারি আর কি। বাইরের থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, ফিল্ডের কারণে ওটা তৈরি হয়। এরপর যেটা আমরা দেখছি দ্বিতীয় নাম্বার, যেটা ছিল ডাইনামিক্স, দ্যাট ইজ মোশন। আপনি জানেন যে কোনো একটা বস্তু স্থির থাকলে সে সারা জীবন স্থির থেকে যায়, আবার কোন একটা বস্তু যদি তার মধ্যে কোনো বাহ্যিক শক্তি প্রয়োগ করা হয় তো একটা ডাইনামিক্স অবস্থা আসে। তো আমাদের ক্ষেত্রে, বডির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা কোনো একটা ওষুধ খাচ্ছি, এই ওষুধটা আমার বডির ভিতরে যাওয়ার পরে সে প্রথমে তো আমরা জানি যে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম জিনিসগুলো হয়। তার মানে কি, সে একটা কাইনেটিক ফোর্স বডির থেকে ব্যবহার হয় যে ভাঙার জন্য, ওষুধটাকে ভাঙার জন্য। এবং কাজ করার জন্য যেটা হয় সেটা হচ্ছে প্রোটিনের সাথে বা রিসেপ্টর যেটাকে বলে আমরা, তার সাথে বাইন্ড হবে। তো বাইন্ড হওয়ার জন্য কি তাকে মোশনের মধ্যে আসতে হয়, আসার পরে সে বাইন্ড করে, সেটা গতিপ্রাপ্ত হইতে হয়। সেই গতি যেটা, সেটা আছে দুই প্রকার আমরা জানি, একটা স্ট্যাটিক এবং গতি, আর একটা আছে ডাইনামিক ফোর্স। তো ওই যে 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 পরিমাণ ফোর্স দিয়ে সে বাধ্য, মানে আমার ড্রাগ এবং রিসেপ্টরকে কি বলা হয় এটাকে, আপনার লকড হলো, অ্যাকশনের সাথে সে বাইন্ড হলো। তো একটা প্রিলিমিনারি ফোর্স, সেখানে একটা ফোর্স কাজ করতেছে যে কত দ্রুত যায় সে বাইন্ড হচ্ছে। আবার বাইন্ড হওয়ার পর সে রিয়াকশন দেয় বডির ভিতরে, প্রোটিনের সাথে যখন বাইন্ড করে অথবা আমার ড্রাগের সাথে যখন বাইন্ড করার সাথে সাথে সে এক প্রকার রিয়াকশন দিবে। রিয়াকশন আবার রেট আছে, কত গতিতে বডির ভিতরে সে চলবে। ওই কন্ডিশনে যদি হওয়ার পরে যে সিচুয়েশন গুলো তৈরি হয়, যে কতটুকু দ্রুত, কত সময় এবং কত রেট অফ অ্যাকশনে সে বিক্রিয়াগুলো দিচ্ছে বডির ভিতরে, তো সেই কন্ডিশন গুলোকে আমরা যদি কি করি, সিমুলেট করি। আমরা জানতে চাই যে কতক্ষণ পর পর সে বাইন্ড হইতেছে, কতক্ষণ পর পর কি অবস্থায় বাইন্ডিংটা আছে, বাইন্ড হলো নাকি ছেড়ে দিল, হয়ে যাওয়ার পরে তার মানে প্রোটিনের সাথে সে বাইন্ড হওয়ার পর সে বাইন্ডিং অবস্থাকে থাকলো কি থাকলো না। এই যে একটা অবস্থা বা প্রসেস সিচুয়েশন, এই জিনিসটাকে বলছে আমরা সিমুলেশন, মানে একটা ডাইনামিক্স কন্ডিশন যেটা, সেটাকে আমরা সিমুলেশন বলবো আর কি। তো সাধারণত এটা ফিজিক্যাল মুভমেন্ট দ্বারা এটা তৈরি করা হয় এবং অনেকগুলো সূত্র দ্বারা এটাকে, এই ইকুয়েশন গুলোকে, ফিজিক্সের, বিশেষ করে ফিজিক্সের যে সূত্রগুলো আছে, মোশন রিলেটেড যত ইকুয়েশন, সেগুলোর দ্বারা আমরা আমাদের এই কম্পাউন্ড যেটা, আমরা যেটাকে ড্রাগ এবং প্রোটিনের যে কমপ্লেক্স তৈরি হলো বডির ভিতরে, এটাকে মেজার করতে পারি। এবং সেটা যদি সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ কম্পিউটেশনাল টুলের মাধ্যমে করা হয়, তখন এই মেথডটার নাম হয়ে যায় কম্পিউটেশনাল মেথড ফর অ্যানালাইজিং দ্য ফিজিক্যাল মুভমেন্টস অফ অ্যাটমস অ্যান্ড মলিকুল। মানে অ্যাটম যদি হয় সেটা অ্যাটম আকারে ব্যবহার করা হবে, আর মলিকুল যদি হয় মলিকুল আকারে ব্যবহার করা যায়। তো সেটা এখানে বলছে কম্পিউটেশনাল মেথড ফর অ্যানালাইজিং দ্য ফিজিক্যাল মুভমেন্টস অফ অ্যাটমস। তার মানে কি, ফিজিক্যালি ওই অ্যাটম গুলা যে মুভ হচ্ছে বডির ভিতরে, এই কন্ডিশন গুলা এস্টিমেট করার যে প্রসেস, দ্যাট প্রসেস ইজ কল্ড মলিকুলার ডাইনামিক সিমুলেশন ওভারঅল। আমরা একটা চিত্র এখানে দেখিয়েছি, দিজ আর অল দ্য প্রোটিনস, এবং বাইরে যেগুলো দেখবেন এই যে বড় বড় যেটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ড্রাগ, এটা ড্রাগের অংশ বাইরের গুলা। এখন এই ড্রাগের সাথে প্রোটিন যখন বাইন্ড করে, তো বাইন্ড করার পরে এটাকে আমরা বলি ডক। বাইন্ড হয়ে যাওয়ার পরে ডক, লক অ্যান্ড কি সিস্টেম আমরা যারা যেমন নাকি আপনার আহ, পানির ভিতরে যখন মাছ থাকে, মাছের যখন আমি আধার দিই, খাবার দিই, দেওয়ার পরে ও যখন একটু মানে উপরের দিকে উঠে আসে, তা দেখবেন যে পুরা এনভায়রনমেন্ট, পরিবেশটার মধ্যে এক প্রকার ভাইব্রেশন তৈরি হয়, ওয়াটার মলিকুল গুলো কাঁপতে থাকে। আবার সে যখন এটা আহার সে গ্রহণ করে তার স্টোমাকে চলে যাচ্ছে, তখন তার ভিতরগত কিছু পরিবর্তন হয়। তার এই যে ভিতর বাহিরে যে পরিবর্তন, এই টোটাল সারাউন্ডস আমরা সিস্টেম বলি। সিস্টেমের ভিতরে বিভিন্ন প্রকার চেঞ্জ হয়। সেই চেঞ্জ গুলো যদি ড্রাগের ক্ষেত্রে আমি ধরি, তো কনফরমেশনাল এবং কনফিগারেশনাল চেঞ্জ প্রোটিন এবং ড্রাগের ক্ষেত্রে হয়। তো ওই কন্ডিশন গুলোকেই যদি আমরা মেজার করতে পারি, তো দেখা যাবে যে কম্পিউটারের মাধ্যমে যদি মেজার করতে পারি, ইকুয়েশনের মাধ্যমে, কোন সফটওয়্যারের মাধ্যমে, তো ওই কন্ডিশন গুলো আমরা দেখতে পাই যে আসলে কতক্ষণ পর পর কি ধরনের চেঞ্জ গুলো হচ্ছে। তো এটা একটা ওভারভিউ দেওয়া আছে এখানে, যে প্রোটিনের সাথে ড্রাগ গুলো যে বাইন্ড করছে তার একটা স্ট্যাটিক ইমেজ এখানে দেওয়া আছে।
এখন দেখেন এইদিকে আমরা বলছেন যে ফিজিক্যাল মুভমেন্ট যেটা স্টেট অফ মোশনের ক্ষেত্রে যেটা বলছে অ্যাটম এবং মলিকুলের ক্ষেত্রে আমার যখন আমি এনার্জি সে নাই, এই যে দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেট, যখন সে কারোর সাথে বাইন্ড হচ্ছে না অথবা কোনো রিয়াকশন বডির ভিতরে শুরু হয় না, তার যে নেচার আছে সেটা এটা, যেটাকে আমরা ডান দিকে যে ডট 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 ইয়েলোইশ নেচার দেখাতে পারি। হ্যাঁ, একজন বলছে যে আফটার টাইম ডিটি, মানে মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের পরিবর্তনের সাপেক্ষে তার মোশন গুলো চেঞ্জ হয়েছে। এই এখন ছিল এখানে চলে আসছে, এখানে ছিল এখানে চলে আসছে, এই যে দুইটা এখন এখানে আছে একত্রিত ভাবে লেগে আছে। এই যে ডিস্টেন্স চলো টাইমের সাপেক্ষে সে যেটা শক্তিপ্রাপ্ত হয়ে অন্যদিকে যাচ্ছে, তার মানে কি সে কিছু মোশন তার থেকে বের হয়েছে। এখন সে কি করবে, নিজেদের মধ্যে অথবা তার আশেপাশে যা আছে অন্য মলিকুলের সাথে সেটা মানে রিয়াকশন করার জন্য চেষ্টা করবে। মানে কিভাবে করবে, কোন কন্ডিশনে করবে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের বডির ভিতরে যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন অনুযায়ী করবে। যেমন পিএইচ কত, কোন কন্ডিশনে হবে, তারপরে কোন জায়গায় প্রোটিনটা বাইন্ড করছে, কোন টাইপ, এটা কি সেল ওয়ালের উপর বাইন্ড করলো না সেল মেমব্রেন ড্রাগটা বাইন্ড করলো, নাকি আমার এন্ডো প্লাজমিক রেটিকুলামের সাথে সাইটোসোলের ভিতরে, নাকি একেবারে লিউকুলাস। আমরা জানি দেয়ার আর 4 টাইপস অফ মেকানিজমস অফ ড্রাগ অন দ্য বেসিস অফ দ্য সেল নেচার। সেলের নেচারের উপরে সাধারণত 4 টাইপের মেকানিজমটা হয়। আমরা এটাকে বলি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1 যেটা, সে সেল মেমব্রেনে যে বাইন্ড করে, বাইন্ড আমাদের সেল মেমব্রেনের উপরে অনেক পরিবার ক্যারিয়ার প্রোটিন থাকে, সাথে সাথে আমরা জানি যে এর উপর কিছু তো আপনাদের এই কি বলে লুপ থাকে, যে লুপগুলোর মাধ্যমে চ্যানেল আমরা বলি আয়ন চ্যানেলস, তাদের মাধ্যমে ইন্ট্রা এবং এক্সট্রা সেলুলারের মধ্যে ড্রাগের কনসেন্ট্রেশন বাড়ে অথবা কমে। এটা বাইন্ড করার সাথে সাথে দেখে যদি তারা ওপেন থাকে তাহলে ক্লোজড হবে, অথবা ক্লোজ থাকলে ওপেন হয়ে যাবে। এরপর বডির ভিতরে গেল, এই সেল ওয়াল থেকে চলে গেল, এরপর সেল মেমব্রেনে কিছু প্রোটিন আছে, রিসেপ্টর আছে, তাদের সাথে বাইন্ড করলে একরকম পরিবর্তন। আবার সেলের ভিতরে সাইটোপ্লাজমিক কোনো ম্যাটেরিয়ালের সাথে যে বাইন্ড করে তার মধ্যে একরকম। আবার নিউক্লিওলাস যেটা টাইপ 4 মেকানিজম অফ ড্রাগ, এক নিউক্লিওলাস তার সাথে যখন বাইন্ড করবে তখনও একেবারে মানে ড্রাগ গুলার কাইনেটিক ফোর্স এবং ওইখানে যে মেটাবলিজম গুলো হবে এবং কোন ধরনের মেটাবলিজম হচ্ছে, কে সিমুলেট হচ্ছে, কে স্টিমুলেট হচ্ছে অথবা ইনহিবিট হচ্ছে, মানে রিয়াকশন রেট কেমন, বাইন্ডিং ফোর্স কেমন, সব সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেশন গুলো করা যায়। তা এই সব মলিকুলার লেভেলে যে ক্যালকুলেশন সেটা মূলত ফিজিক্যাল মুভমেন্টের সাথে রিলেটেড, এবং কন্ডিশন গুলোকে আমরা যদি এটাকে নির্দিষ্ট সময়ে একেবারে স্পেসিফিক জায়গায় স্পেসিফিক সিচুয়েশনে কোন ধরনের সিচুয়েশন গুলো আছে সেগুলো আমরা সিমুলেশনের মাধ্যমে জানতে পারবো। তো আমি এদিকে যে হোয়াট ইউ ওয়ান্ট টু নো, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা ইকুয়েশন যদি আমি ধরি, অ্যাক্সিলারেশন বলে এটাকে, মানে গতিপ্রাপ্ত হয়েছে। পজিশন, যে অ্যাটমের যে পজিশন গুলো আছে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো কখনো কোনো কোনো অ্যাটমকে যদি এক্স এবং আফটার টি টাইম এ এবং আর এই দুটোকে যদি আমি করি, তখন তারপর যে অ্যাক্সিলারেশন যে ভেক্টর, এই ভেক্টরকে দাস ডাইরেক্ট অফ মুভিং পার্টিকেল, মানে সে এই অ্যাক্সিলারেশন যেটা আমরা জানি যে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ত্বরান্বিত যে হয়, যেহেতু এটা ভেক্টর এবং এটা মুভিং পার্টিকেলের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি। তাহলে আমরা বুঝলাম যে প্রথম অ্যাটম এবং মলিকুল গুলা এগুলা স্থির না, এগুলা অ্যাক্সিলারেট হয়। তাহলে অ্যাক্সিলারেট যখন হয় তাহলে পজিশন চেঞ্জ করে, এই পজিশন গুলো চেঞ্জ করে টাইমের সাপেক্ষে কতটুকু, সেই টাইম যদি আমি বের করতে পারি তাহলে তার পজিশনের যে রেট অফ অ্যাক্সিলারেশন গুলা বের করতে পারবো। সেটার যদি প্রোটিনের সাথে হয় অথবা শুধু ড্রাগ ড্রাগ হইতে পারে, প্রোটিন প্রোটিন হইতে পারে, যেমন ভ্যাকসিন ডিজাইনের ক্ষেত্রে প্রোটিন প্রোটিন হয়ে যায় এটা। আবার যদি ড্রাগ এবং প্রোটিন দিই তাহলে আমরা আমরা বলি লিগ্যান্ড এন্ড প্রোটিন কমপ্লেক্স বা প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স, যেটাই বলি না কেন। তো সেগুলো আমরা এই সিমুলেশনের মাধ্যমে বের করতে পারবো। তো সেক্ষেত্রে যেটা যে কাজগুলো হয় ব্যবহার হয় যে মোশনের ক্ষেত্রে যেই যেহেতু পরিবর্তনগুলো হচ্ছেই, তো সেটা আমরা নিউটনের সেকেন্ড ল যেটা আছে সেটাকে ব্যবহার করে এই ক্যালকুলেশন গুলো মলিকুলার লেভেল সাধারণত করে থাকি। নিউটনস ল আমরা জানি হাউ টু ফাইন্ড দ্য ফোর্স, ফোর্সটাকে কিভাবে আমরা মানে পেতে পারি সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তো ইকুয়েশনের মধ্যে যেটা থাকে সেটা ফোর্সকে আমরা যদি ক্যালকুলেট করি, দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ নেগেটিভ দ্য ইন্টিগ্রাল অফ দ্য ফোর্স, মানে এই যে বাইন্ডিং ফোর্স যেটা আছে সেগুলো তো আমরা যেহেতু সে এনার্জি যখন বাইন্ড করতে হবে কাইনেটিক ফোর্স তৈরি হয়, তখন সে এনার্জি রিলিজ করে অন্যের কাছে পৌঁছায়। তো সেক্ষেত্রে এটাকে নেগেটিভ হিসাবে আমরা ধরে নেই আর কি, এবং সেটা এর দ্বারা বোঝানো হয়। আর এই যে এখানে ডিইউ বাই ডিএক্স যেটা,
সেই রিলেশনশিপের ক্ষেত্রে ফোর্স এবং আমাদের ডি যেটা পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ তার মাঝখানে অ্যাটম বা মলিকুলার মাঝখানে যে পরিমাণ এনার্জি সেভ ছিল, গেইন করছিল, সেই গেইনের সাথে সাপেক্ষে তার যে পরিবর্তনগুলো হয়েছে ডি টাইমের ক্ষেত্রে, এবং সেই ডি টাইমের ক্ষেত্রে যেটা এক্স নামক অ্যাটম, দিস ইজ দ্য এক্স নামক অ্যাটম, তার পরিবর্তনে যে অবস্থানটা মানে ফোর্সটা, সেই জিনিসগুলো আমাকে আমরা ক্যালকুলেট করতে পারি, এবং ওইটা অ্যাটম টু অ্যাটম ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, এটা যে রেফারেন্স দেওয়া আছে, এটা একটা মলিকুল, ও যে আমরা অক্সিজেন দিছি এবং হাইড্রোজেন দিছি, তাকে যখন আমরা কোন একটা ফোর্স বাইরের থেকে অ্যাপ্লাই করবে, তাই কি ধরনের ফোর্স সে তৈরি হবে, সেই জিনিসগুলো আমরা এখানে পোটেনশিয়াল এনার্জির মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি। তো হাউ টু ইউজ দ্য রিলেশনশিপ ফোর্স এবং পোটেনশিয়াল এনার্জি, অলরেডি আমরা দেখেছি যে ইকুয়েশনটা এরকম, এবং কি 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 জিনিস এখান থেকে আমরা সাধারণত পেতে পারি বা ইউজিং এই যে ইন ইন্টার অ্যাটমিক পোটেনশিয়াল, অর্থাৎ একটা প্রোটনের সাথে আটটা একটা অ্যাটমের সাথে আটটা অ্যাটমের যে এনার্জি যে ডিফারেন্স গুলো আছে, পোটেনশিয়াল ডিফারেন্স যেটা, সেইগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারি ম্যাথমেটিক্যাল ফাংশন যেটা। তো এইগুলোর ক্ষেত্রে অনেকগুলো ইকুয়েশন ব্যবহার হয়, আমরা জানি শ্রডিঞ্জার ইকুয়েশন আছে, বিভিন্ন প্রকার ফোর্স অ্যাটমের মধ্যে থাকে, সেটা ভাইব্রেশনাল ফোর্স, টরশনাল ফোর্স, এরপরে বেন্ডিং, স্ট্রেসিং আইআর থেকে পাওয়া যায় যেটা। তো তারপরে আপনার ওয়াগিং, রকিং, এই ফোর্স গুলা আছে, এই সব ফোর্স গুলা এটা সিস্টেমের মধ্যে থেকে নিয়ে নেওয়ার পরে সে পটেনশিয়াল এনার্জি গুলা, টোটাল সিস্টেমের যে পটেনশিয়াল এনার্জি সেটা সে ক্যালকুলেট করে, এবং এটা সফটওয়্যারের মাধ্যমে করা হয়। ইন্টারেকশন যেটা ইন্টারঅ্যাটমিক যে পটেনশিয়াল ফোর্স গুলো আছে, এটা রিটেন অ্যাজ এ সিরিজ অফ এক্সপানশন অফ দ্য ফাংশনাল টার্মস দ্যাট ডিপেন্ডস অন দ্য পজিশন অফ 1 2 3, মানে যেখানে যতগুলো প্রোটন আছে, অ্যাটম আছে, সেই অ্যাটমের সংখ্যা এবং তাদের যে টাইম, অ্যাটমস এট এ টাইম নির্দিষ্ট সময়ে কোথায় আছে, সেইগুলোর একটা যোগফল তৈরি করে যদি আমি টোটাল পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে যাই, সেটা ভিটিওটি, মানে টোটাল পোটেনশিয়াল এনার্জি ভি যেটা আছে সেটা, এই সিস্টেম টোটাল সিস্টেমটা আমরা বের করতে পারি। তা ভিটিওটি যেটা, সেটা হচ্ছে টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, সেটা যে কাইনেটিক এনার্জির মাধ্যমে ভি ওয়ান, তারপর আর, ওই যে আর বলছিলাম যে অ্যাটমের আমাদের কি বলে আপনার ডায়ামিটার যেটা আছে, তার ভেক্টরের মাধ্যমে যেটা অবস্থার পরিবর্তন হচ্ছে, তার ভিন্ন ভিন্ন, একটা হলো একটা, দুইটা, তিনটা, তো ভিন্ন ভিন্ন কন্ডিশনে যেগুলো আছে ভি 1 ভি 2 ভি 3, এবং 1 2 3 নামে যে অ্যাটম আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যদি এন সংখ্যক অ্যাটম হয় তাহলে প্লাস ডট 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 দিয়ে আমরা যেহেতু ভেক্টর, তাদের এই ভেক্টরের মানগুলো আমরা যদি কি করে ডট 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 এন দিয়ে, এন সংখ্যক অ্যাটমের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, তো টোটাল যোগফল করে আমার এই কিছু সফটওয়্যার, সেই সফটওয়্যার গুলো এই আপনার টোটাল পোটেনশিয়াল এনার্জি গুলো বের করে দিবে। তো কি হয় এখানে মূলত, what are the interaction potential of the in the molecule যে ইন্টার অ্যাটমিক যে পটেনশিয়ালটা আসবে, এটা কি হয়? a single atom will be affected by the potential energy function of every atom in a system। একবারে খুবই সহজ জিনিসটা বোঝার জন্য আমরা জানি যে যে কোনো একটা ড্রাগের ক্ষেত্রে তার যে কোনো একটা জায়গায় যদি কোনো পরিবর্তন হয়, সাপোজ অক্সিজেন যেখানে আছে ওই জায়গায় আমি নাইট্রোজেন দিয়ে দিলাম, তাহলে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সাথে যে পরিমাণ ইন্টারাকশনটা হবে নেইবারিং অ্যাটমের সাথে, অন্য একটা মলিকুল ওই অক্সিজেন থাকা অবস্থায় তা কিন্তু হবে না, ভিন্ন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে যদি নাইট্রোজেন দিয়ে দেয় চেঞ্জ হয়ে যাবে, এখানে সালফার দিয়ে চেঞ্জ হয়ে যাবে। এই দুইটা মলিকুল আছে, এখানে যদি আমি অক্সিজেন, কার্বন আছে, কার্বন এখানে আমি অক্সিজেন দিয়ে দিলাম, তো দেখা যায় তাদের ভিতরে সমস্ত প্রকারের যত ফিজিক্যাল প্যারামিটারস আছে, বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল, ডাইহেড্রাল বন্ড, তাদের অ্যাঙ্গেল, মানে তিনটা পরমাণুর মধ্যে অ্যাঙ্গেল যেটা আছে, ডিস্টেন্স যেগুলো আছে, সব পরিবর্তন হয়ে যাবে। তো এই সিঙ্গেল অ্যাটমের যে উইল বি অ্যাফেক্টেড বাই দ্য পটেনশিয়াল এনার্জি ফাংশন, তার মানে যে পরিবর্তন যে হলো, তো সেক্ষেত্রে কতটুকু এনার্জি অ্যাবজর্ব হলো অথবা কতটুকু এনার্জি গেইন হলো, সেই ফাংশন গুলোকে আমরা বের করতে পারি। সেই কিসের ক্ষেত্রে সেটা হয়? বন্ডেড নেইবার্স, আশেপাশে কি যুক্ত আছে, কোন ধরনের অ্যাটম অথবা কোন ধরনের ফাংশনাল গ্রুপ এগুলো অ্যাটম আছে, এবং নন বন্ডেড কিছু অ্যাটম থাকবে আশেপাশে, যেটা আইদার আদার অ্যাটমস ইন দ্য সেম মলিকুলস অর অ্যাটম ফ্রম দ্য ডিফারেন্ট মলিকুলস। আমরা সবাই জানি যে সবার সাথে সবাই ইন্টারঅ্যাকশন করবে না, কিছু ফ্রি জায়গায় থাকে যায়, তো সেইগুলোর কারণেও মানে আমরা অনেক সময় কিছু কিছু সময় এটাকে ভ্যান্ডার ওয়াল ফোর্স আশেপাশের পরিবেশের ক্ষেত্রে, সিস্টেমের ক্ষেত্রে আমরা ধরে নেই আর কি। তো এই টোটাল যে নেইবারিং কন্ডিশন যেটা আছে, সেই কন্ডিশন এর কারণে যে পরিবর্তনগুলো হয়, এই টোটাল পরিবর্তনের যে সমষ্টিগুলো আমরা সেই পোটেনশিয়াল ফাংশন হিসেবে সেটাকে নিয়ে নিতে পারবো।
হাউ টু ক্যালকুলেট যে হরিবল ইন্টারাকশন পড়ছে, হরিবল মানে ভয়ঙ্কর পরিবর্তন, এই জন্য যে এই জায়গার মধ্যে কিভাবে আমি ক্যালকুলেট করব। তো এই ক্যালকুলেশন করার জন্যই মূলত আজকে আমাদের যে লেকচারটা, যে আমাদের বডিতে যখন আসলে বাইন্ড করছে, বাইন্ড করার পরে কতটুকু এনার্জিতে বাইন্ড করছে এবং কি ধরনের কনফরমেশনাল, কনফিগারেশনাল এবং সিচুয়েশনাল চেঞ্জ গুলা হচ্ছে বডির ভিতরে। তো সেইগুলো তো আসলে মানে বাহ্যিকভাবে দেখার কোনো সুযোগ নাই। তো বিজ্ঞানীরা কি করছে, ওনরা যারা এই লাইনে, যে বিশেষ করে মলিকুলার এমএম আর হচ্ছে কিউএম, মলিকুলার লেভেল কোয়ান্টাম মেকানিক্স এবং মলিকুলার মেকানিক্স, ফিজিক্সের মূলত সূত্রগুলা, এই লাইনে যারা কাজ করছে, তারা ড্রাগ নিয়ে যারা কাজ করে, তারা বহু জীবনের বহু সময় দিয়ে তারা বিভিন্ন প্রকারের ফোর্স ফিল্ড ইকুয়েশন তৈরি করছে, যে ইকুয়েশন গুলা একটা তৈরি করতে কারো জীবন চলে গেছে, যে সেই ইকুয়েশন গুলা ব্যবহার করে মূলত যে সফটওয়্যার গুলো তৈরি করা হয়, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা এই হরিবল ইন্টার অ্যাটমিক পটেনশিয়াল বা এনার্জি লেভেলের যে চেঞ্জ গুলো, সেগুলো আমরা বের করতে পারি। মেনি রিসার্চার গ্রুপ অলরেডি ডেভেলপড ডিফারেন্ট ফোর্স ফিল্ড, যে প্রসেসের মাধ্যমে এনার্জি গুলো আমরা ক্যালকুলেট করব, সেই ক্যালকুলেট করার জন্য যে এনার্জি, যে পোটেনশিয়াল ইজ ইটসেলফ এনার্জি, ইন্টার অ্যাটমিক যে পোটেনশিয়াল ইকুয়েশনস আছে, একাধিক আছে, শত শত আছে। তো ওনারা এই সূত্রটা আবিষ্কার করে দিয়েছে, আমরা যদি আমাদের এই কম্পাউন্ড গুলো এটার মধ্যে, এই সূত্রের মধ্যে ব্যবহার করি, তাহলে ওই ফোর্স ফিল্ড অনুযায়ী ক্যালকুলেট করে আমাকে সে এনার্জি দিয়ে দিবে। The force field refers to the functional form of parameters. প্যারামিটারের যে সেটস আছে, কিছু প্যারামিটারের সেট used to calculate the potential energy of a system. যেহেতু হিউম্যান বডি একটা সিস্টেম এবং প্রত্যেক সেল ইটসেলফ ইজ এ সিস্টেম, এবং এই সিস্টেমের মধ্যে বিশেষ করে আমরা যেহেতু দুইটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে একটা ড্রাগ এবং প্রোটিন। তো সেলের ভিতরে ওয়াটার আছে, অন্যান্য অনেক ম্যাটেরিয়াল থাকে, ট্রেস এলিমেন্ট আছে। তো সেই জিনিসগুলোর সাথে যেহেতু মোশন চলে আসবে এখানে, তো সেই এনার্জির পরিবর্তনগুলো আছে, সেগুলা এই ফোর্স ফিল্ড মাধ্যমে আমরা ক্যালকুলেট করব। মলিকুলার মেকানিক্স একটু আগে মনে বলেছিলাম আমরা, অ্যাটমস এর যে মলিকুলার মেকানিক্স আছে এবং মলিকুলার ডাইনামিক সিমুলেশনের মাধ্যমে এই জিনিসগুলোকে ক্যালকুলেট করা হয়। তো সেই ফোর্স ফিল্ড গুলো ভিন্ন ভিন্ন হইতে পারে। ফর এক্সাম্পল, মানে আমি কিছু এক্সাম্পলের জন্য, যেটা হচ্ছে এম্বার, চার্ম, ওপিএলএস, ক্রোমোস, এগুলোর নাম হচ্ছে ফোর্স ফিল্ড। এই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন লোক আবিষ্কার করছেন এবং তারা তাদের জীবন বলা যেতে পারে পিছনে দিয়ে দিচ্ছেন। তো এই জায়গায় আমি একটু পজ দিতে চাই যে এখানে মোশন, অ্যাটম এবং ফোর্স ফিল্ড আর এনার্জি, এই কয়েকটা বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা এতটুকুর মধ্যে, অথবা যে কিউএম এবং এমএম, মলিকুলার লেভেল এবং কোয়ান্টাম লেভেল, যেটা আমরা যখন গ্রাফ গুলো দেখবো বা একটা রান দিয়ে দেখবো যখন, তখন এটা আরো ভালো করে বুঝতে পারবো আমরা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে। Is there anyone else who have a question about motion, force field, potential energy? কার কোনো কোশ্চেন নাই? আমাকে শোনা যাচ্ছে সাকিব? জি স্যার। ওকে, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন নাই। এরপরে আমরা যেখানে যাই, যে ফোর্স ফিল্ড যেন আবিষ্কার করছেন যারা, তারা ভিন্ন ভিন্ন নাম দিচ্ছেন। এম্বারের ভিতরে আবার অনেকগুলা সাব টাইপ আছে, যে এম্বার 14, এম্বার 13, ভিন্ন ভিন্ন মেথড আছে এর ভিতরে, সেট অফ মেথডস আর কি, সেগুলো দিয়ে আমরা আবার ভিন্ন ভিন্ন ক্যালকুলেশন গুলো করতে পারবো। তো থিংস টু এক্সপ্লোর, এখানে যেটা এক্সপ্লোর করা, হোয়েন ইউ ইউজ হুইচ ফোর্স ফিল্ড, মানে আমি কখন কোনটা ব্যবহার করব, সেটা সম্পর্কে আমাকে আগেই জানতে হবে যে এটার মাধ্যমে কি পাওয়া যেতে পারে। যেমন এটা বলছে, পিপল বিলিভ চার্ম ফোর্স ফিল্ড ইজ বেটার ফর দ্য প্রোটিন, হোয়াইল এম্বার ফোর্স ফিল্ড ইজ বেটার ফর এ ডিএনএ সিমুলেশন। তার মানে বোঝা যাচ্ছে এই জায়গায় যে এম্বার এবং চার্ম যেটা আছে, তো সেটা মানুষ ধারণা করে নিচ্ছে যে এটা মনে হয় এইটার দ্বারা প্রোটিন গুলাকে ক্যালকুলেশন করা হয়, আর এম্বার ফসফিল গুলাকে বেটার ফর ডিএনএ সিমুলেশন, অনেকে এটা মনে করে। ডোন্ট ডিপেন্ড অন পিপল, অবশ্যই মানুষের এই কথার উপর বিশ্বাস করা যাবে না। কেননা আমাকে যাচাই করে বের করতে হবে যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট এবং হুইচ ওয়ান ইজ দ্য স্পেসিফিক
ফর দ্য স্পেসিফিসিটি মেকানিজম, কোন মেকানিজমের জন্য কোন ধরনের ফোর্স ফিল্ড মানে ফিক্সড, তো সেটা আমাকে বের করতে হবে। সো ডোন্ট ডিপেন্ড অন পিপল, মানুষের মানে কথার উপর বিশ্বাস করা যাবে না, আমাকে নিজেই ওই পড়ালেখা করে এটা বের করে নিতে হবে, ফিক্সড করতে হবে কোনটার জন্য কোনটা ব্যবহার করব। এরপর দেখেন এট দ্য স্টার্টিং অফ দ্য সিমুলেশন, সিমুলেশন কখন শুরু হলো, যখন রিয়াকশন আমাদের বডির ভিতরে বাইন্ডিংটা শুরু হতে যাচ্ছে, তখনই তার ভিতরে যে সিস্টেম, টোটাল সিস্টেমের মধ্যে অ্যাক্সিলারেশন পটেনশিয়াল যে চেঞ্জ গুলো আসে, গতিপ্রাপ্ত হয়। তো তার শুরুতে যে টাইম থাকে সেই টাইমটাকে আমি টি নট T0 বলি, হ্যাঁ। when nothing about atoms, অ্যাটমের মধ্যে কোনো অ্যাক্সিলারেশন এবং কোনো পটেনশিয়াল এনার্জির পরিবর্তন হচ্ছে না, মানে যে টাইমটায়। দেন হাউ টু ক্যালকুলেট দ্য পটেনশিয়াল অফ দ্য মলিকুলার আফটার ডিটি, অলরেডি আমরা দেখেছি যে ডিটিটা টাইম অনুযায়ী কিভাবে ক্যালকুলেশনটা করা হয়। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পজিশন আর এবং অ্যাক্সিলারেশন দিয়ে আমরা ওই ডিটি টাইমকে দিয়ে যেটা করি, সেটা একটা সূত্র এখানে বলছে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন। এটা কি করা হয়, র্যান্ডম পটেনশিয়াল ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে কি ধরনের পরিবর্তন আসলো এবং এটা কার ক্ষেত্রে, নট অনলি ওয়ান অ্যাটম, টু অল অ্যাটমস দ্যাট গিভ টোটাল পোটেনশিয়ালস অফ দ্য সিস্টেম। মানে যখন আমার এই, এবং এটা কিসের উপর ডিপেন্ডেন্ট আছে, এট এ সার্টেইন টেম্পারেচার, ওই এটাকে বলা হয় হচ্ছে যে র্যান্ডম পটেনশিয়াল অফ অল অ্যাটম, সব অ্যাটমের যে টোটাল এই যে ভাইব্রেশনাল যে চেঞ্জ গুলা, তার পটেনশিয়াল চেঞ্জ গুলা হচ্ছে, তার ডিস্টেন্সে যে চেঞ্জ গুলা হচ্ছে, সবগুলা বোলসম্যান ডিস্ট্রিবিউশন যে এর মাধ্যমে সাধারণত করা হয়। এবং এটা টোটাল পটেনশিয়াল আমাকে দিবে কখন, এট এ সার্টেন টেম্পারেচার। তাহলে বোঝা যাচ্ছে সার্টেন টেম্পারেচার, ফিক্সড টেম্পারেচার, যদি টেম্পারেচার আমি চেঞ্জ করি তাহলে আমার এই পটেনশিয়াল এনার্জিটা সেটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটা অ্যাটম, সরি একটা মলিকুল, এই মলিকুলের ভিতরে প্রবাবিলিটি অফ এনার্জি, দিজ আর দ্য এনার্জিস, এই যে ইনিশিয়ালি কম ছিল, আস্তে 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 এটা ম্যাক্সিমাম পর্যায়ে গেছে, যাওয়ার পর আবার ডিক্লাইন হয়ে চলে যাচ্ছে। তার মানে কি, এই প্রথমে এক্সাইটেশন হতে 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 একটা ম্যাক্সিমাম পর্যায়ে গেছে, এরপরে এই পর্যন্ত সে কি করছে, এনার্জি অবজার্ভ করছে, এটা লেভেলে আসছে, প্রবাবল একটা যে এনার্জির মধ্যে আসছে, আবার আস্তে 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 এনার্জি রিলিজ করে একটা নির্দিষ্ট জায়গায় চলে গেছে। তো এই যে কতটুকু ছিল প্রথমে আর কতটুকু শেষে থাকলো, এগুলো ডিফারেন্স বের করে এই বাইন্ডিং অ্যাফিনিটি, বাইন্ডিং ইফিকেসি, এই জিনিসগুলো আমরা ফার্মাসিতে, এই আমাদের ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে পারি। জাস্ট রিক্যাপের জন্য আমি বলি যে অ্যাক্সিলারেশন পজিশন, ইনিশিয়াল পজিশন এবং বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন, এটা যে উই মানে কি যে কি হবে এই মূলত এই জায়গায় ডাইনামিক্স কি হয়, উই হ্যাভ লার্ন দ্য বেসিক থিওরি অ্যাবাউট দ্য মলিকুলার ডাইনামিক্স। তাদের এখানে অ্যাক্সিলারেশন হয় এটা জানলাম, পজিশনাল চেঞ্জ গুলো বুঝলাম, ইনিশিয়াল পজিশন, তারপর বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন, এরপরে আসে ইন্টার অ্যাটমিক পটেনশিয়াল ক্যালকুলেশন করতে হয়, এরপরে ফোর্স ক্যালকুলেশন, লাস্টে যায় হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন করে এরপরে এনার্জি ডিফারেন্স এবং তার যোগ বিয়োগ যেগুলো আছে সেইগুলো ক্যালকুলেশন করে আমাকে বের করতে হবে যে কোথায় কি ধরনের পরিবর্তনগুলো হচ্ছে, কেন দরকার আমাদের এই ধরনের কার্যক্রমগুলো। জাস্ট এটা দেখেন, এই যে কোন এক জায়গায় যে এলিয়েন, যেখানে ল্যান্ড এবং আর্থ যদি আমি ধরে নেই, তারখানে সে এখানে শুনতেছে কোনো একটা কিছু, সামথিং ইজ কল্ড বাইসাইকেল, বাইসাইকেলকে বল কেউ একটা আওয়াজ দিছে, and wants to understand how to works, এবং সে ওখানে চিন্তা করতেছে যে না, এলিয়েনে যায় আসলে বাইসাইকেলটা কিভাবে কাজ করে, হাউ টু রাইড, ওখানে কিভাবে চলতে হয়, এন্ড হাউ টু ফিক্স ইট হোয়েন ব্রেকস, এবং ওই শূন্যের ভিতরে বা ওই কি বলে এলিয়েনের ওই জায়গার মধ্যে এটা কিভাবে ব্রেক করে থামানো যাইতে পারে। তার মানে এই যে থিঙ্কিং শুরু করলো, এই থিঙ্কিং শুরু করার পরে দেখবে যে অনেকগুলা চেঞ্জেস, তাকে প্যাডেল মারতে হবে, মোশনে যাইতে হবে, প্রথমে স্থির ছিল, লাফ দিয়ে এখানে উঠবে, এখানে অনেক পটেনশিয়াল এনার্জি সাইকেলের মধ্যে ছিল স্থির অবস্থায় আর T0-তে, এরপরে লাফ দিয়ে উঠে যে প্যাডেল মারা শুরু করছে, শুরু করার পরে একটা মোশন ক্রিয়েট হয়েছে, এখান থেকে অনেক চেঞ্জ আসতেছে, এই যে যে যিনি চালাচ্ছেন তার মধ্যে চেঞ্জ আসছে, এরপরে ওই হাউ যেটা আছে, হাউ টু ওয়ার্ক, সেটার জন্য বিশাল একটা ভিতরে দেখেন যে কিছু জায়গায় কালো সাদা এবং তাদের অস্তিত্ব নাই, বলা যেতে পারে মানে প্রচুর পরিমাণে ইকুয়েশন এবং প্রচুর পরিমাণে মেধা, থিংস, থটস, মনন, মেধা লাগায় ওখানে বের করতে হবে। কেন করব, এই মলিকুলার বায়োলজিস্ট, যদি আমরা মলিকুলার, যেহেতু বায়োলজি যেটা আমাদের হিউম্যান বডির যে জিনিসগুলো আছে, যে বায়োলজির লজিস্ট যারা হয় তারা মূলত এটা ভালো জ্ঞানী এই বিষয়ে। মলিকুলার বায়োলজিস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হাউ এ প্রোটিন or other biomolecule works
ফেসেস এ সিমিলার চেঞ্জেস। যদি বডির ভিতরে যে অ্যাটম গুলো আছে এবং সেই অ্যাটমের ভিতরে কোন অ্যাটম বায়োমলিকুলার এবং সেই বায়োমলিকুলটা কি, প্রোটিনকে আমি যদি ধরে নিই, তার মানে যে বায়োলজিস্ট সেই প্রোটিনকে ধরে নিচ্ছে, হ্যাঁ, তাদের যে সাথে বাইরের থেকে যদি কোনো বায়োমলিকুল আসে, আসার পরে তাদের কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়, কি ধরনের পরিবর্তনগুলো হয়, সেই জিনিসগুলো এই আমরা মলিকুলার ডাইনামিক সিমুলেশনের মাধ্যমে বের করতে পারবো। যেমন এখানে আমি যদি ধরি অ্যাটমিক লেভেল স্ট্রাকচার অফ ট্রিমেন্ডাসলি হেল্পফুল, এই ধরনের একটা ট্রিমেন্ডাসলি হেল্পফুল একটা অ্যাটম কি নিয়েছিলাম, দ্য অ্যাটম ইন এ বায়োমলিকুল আর ইন এ কনস্ট্যান্ট মোশন। দেখাচ্ছে যে যখন কনস্ট্যান্ট মোশনে থাকে তার চিত্রটা এরকম আসছে, মলিকুলার ফাংশন এবং ইন্টারমলিকুলার ইন্টারেকশন এখানে স্থির আছে, জাস্ট এখানে এরকম আছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আনফরচুনেটলি ওয়াচিং দ্য মোশন অফ ইন্ডিভিজুয়াল অ্যাটম, কোনো এক সময় এক জায়গায় হঠাৎ করে কোনো এইটার মধ্যে কোনো এক জায়গায় একটা অ্যাটমের ভিতরে কিছু মোশন এবং ইন্ডিভিজুয়াল অ্যাটমের মধ্যে কোনো পরিবর্তন আসছে। যখনই পরিবর্তন আসবে তা দেখবে যে আমরা এই টোটালের যে ফ্যাশন ছিল, মানে তার যে ডিজায়ার্ড ফ্যাশন ছিল, সব পরিবর্তন হওয়া শুরু করছে। কেন? যে কোনো একটা চেঞ্জের সাথে সাথে পুরো সিস্টেমের ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। এই যে পরিবর্তন শুরু হলো, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন এন্ড মোশন, দুইটা একসাথে কাজ শুরু করছে। অ্যাট্রাকটিভ, এখন দেখেন অ্যাট্রাকটিভ অল্টারনেটিভ ইজ টু ওয়ার্ক উইথ এ অ্যাটমিক লেভেল। এই যে এখানে তো কত অ্যাটম আছে, এটা তো আমার বাহ্যিকভাবে আমি চোখে দেখে এটা বলতে পারবো না। তো কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে কি করা হয়, এই রিলিভেন্ট বায়োমলিকুলস এর কারণে তার টোটাল অ্যাটমিক লেভেলের যে পরিবর্তনগুলো আছে এবং অল্টারেশন হচ্ছে অ্যাট্রাকটিভ যে অল্টারেশন, এই জিনিসগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারবো। প্রোটিনকে আমরা দুই ভাবে পাই, একটা হচ্ছে ওপেন চেইন আকারে যে দেখেন চিত্র আকারে দেওয়া আছে, এটা একটা প্রোটিন, আর যে ফোল্ডিং প্রোটিন। তাতে বোঝা যাচ্ছে যে ফোল্ড যে হলো এইখান থেকে, যে নর্মাল চেইন থেকে যে একটা ফোল্ড হলো, এখানে অবশ্যই কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা এই মোশনাল চেঞ্জ কারো কারণে হোক বা যেভাবে হোক এখানে হয়েছে, যার কারণে তার ফোল্ডিংটা পরিবর্তন হয়ে এরকম হয়ে গেছে। they binding drugs to their molecular target, আমরা যে এটা একটা প্রোটিন দেখিয়েছি এবং এখানে একটা মলিকুলার টার্গেটের মধ্যে ড্রাগটা যে নীল কালার এবং তার উপর একটু হোয়াইট ইন নেচার যেটা আছে তার মধ্যে বাইন্ড করছে। বাইন্ড করার পরে কি হবে, টোটাল তার যে বাইন্ডিং ড্রাগ বাইন্ডস উইথ দ্য মলিকুলার টার্গেট মানে রিসেপ্টর, এবং রিসেপ্টরের মধ্যে হাজার হাজার অ্যামাইনো অ্যাসিড আছে। সেই অ্যামাইনো অ্যাসিড গুলা কোনটার সাথে বাইন্ড করছে, কতটুকু ডিস্টেন্সে বাইন্ড করছে, কতটুকু এনার্জি খরচ করে বাইন্ড করছে, এই সব যে পদ্ধতির মধ্যে আমরা জানবো সেটা হচ্ছে মলিকুলার ডাইনামিক সিমুলেশন। যেমন মাইক্রো সেকেন্ড মিলি সেকেন্ডের টাইম ফ্রেম, আমরা বলছিলাম যে এই বডির ভিতরে সাধারণত এটা একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র টাইমে রিয়াকশন রেট গুলো হয়, সেটা আমরা নিজের খালি চোখে দেখার সুযোগ নাই, এই সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেট করে আমরা বের করতে পারি। দিস ওয়ান শো দ্য বাইন্ডিং অফ ইমাটিনিব, আমরা জানি যে ইমাটিনিব দিস ইজ এ অ্যান্টি ক্যান্সার ড্রাগ, আর এটা কি করে বাইন্ড করে এক প্রকার টাইরোসিন কাইনেজ এনজাইমের সাথে বাইন্ড করে, দিস ইজ টাইরোসিন কাইনেজ। এবং এই যে ড্রাগ যেটা দেখা যাচ্ছে, এই যে 2D স্ট্রাকচার যেগুলো দেখা যাচ্ছে, আর যে আপনারা দেখেন যে ছোট ছোট গোল চিহ্ন যেগুলো, এগুলো হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিড, আর এটা হচ্ছে আমার ওষুধ। এই যেগুলো ভিন্ন ভিন্ন জায়গায় যে বাইন্ড করছে, এই বাইন্ডিংটা কতটুকু কত ডিস্টেন্সে সেটা আমাদের জানার জন্য হচ্ছে আমরা এই কোয়ান্টাম মেকানিক্স এবং মলিকুলার মেকানিক্স ব্যবহার করে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা জানতে পারবো। কি হয় এখানে সাধারণত, যে মেকানিজম অফ দ্য ট্রান্সপোর্টার, আমরা বলেছিলাম সেল ওয়ালের উপর যদি কোনো সেল ওয়াল কোনো কিছু থাকে, কোনো ড্রাগ থাকে, তো সেগুলো বডির ভিতরে প্রবেশ করতে হবে। সে প্রবেশ করার জন্য কি করতে হবে, নর্মাল একটা মেকানিজম আমরা দেখিয়েছি এখানে, যে এমডি সিমুলেশন ক্যাপচার দ্য সাবস্ট্রেট ট্রান্সলোকেশন। এই যে গ্লুকোজ যেটা আছে, এটা এখানে আমাদের এক্সট্রা সেলুলার সেলের বাইরে বাইন্ড করলো, বাইন্ড করার পর এটা ওপেন চেইন ছিল, যে ওপেন চেইন সাথে সাথে তার কনফিগার চেঞ্জ হয়ে গেছে। দেখেন কনফিগার মানে এর যে আশেপাশে যে অবস্থাটা ছিল সেটা চেঞ্জ হয়ে, এটা ক্লোজড হয়ে গেছে। এখন এর ভিতরে এখন রিয়াকশন শুরু হবে, রিয়াকশন শুরু হয়ে আস্তে আস্তে এটা বডির ভিতর থেকে বের হয়ে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে সেই গ্লুকোজকে ট্রান্সপোর্ট করে দিবে। ট্রান্সপোর্ট করে ট্রান্সলোকেশন মানে লোকেশন বাইরের থেকে ভিতরে নিল, লোকেশন চেঞ্জ হয়ে গেল। তো এই যে চেঞ্জ হওয়ার মাঝখানে এই যে এখানে যে কি বললো আউটওয়ার্ড ওপেন, এরপরে অক্লুডেড ভিতরের যে পরিবর্তনগুলো, এবং ইনওয়ার্ড ওপেন হয়ে যাওয়ার পরে এর ভিতরে যত প্রকার চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ গুলো তো আমি খালি চোখে দিয়ে ক্যালকুলেট করতে পারবো না, সব সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি আমরা।
এখন হয়ে যাওয়ার পর যেটা হচ্ছে কি হয়, আমরা এই যে কোন একটা প্রোটিন যদি আমি ধরে নেই, সিমুলেশনের মাধ্যমে যে দেখেন না, এই যে কাপ কম্পনের মতো মনে হচ্ছে, তো এই যে প্রথম কন্ডিশন যেটা আছে, এটার জন্য আমি যদি কিছুক্ষণ পরে যাই, দেখবেন যে স্ট্রাকচারাল যে স্ট্রাকচার আছে, ক্রিস্টাল স্ট্রাকচার অফ প্রোটিন, এই অবস্থায় যেটা ছিল তার মধ্যে আরো কিছু পরিবর্তন হয়েছে, ইনওয়ার্ডের মধ্যে আরো কিছু পরিবর্তন গুলো হয়েছে। এগুলো মেজার করা যায় সফটওয়্যারের মাধ্যমে। প্র্যাকটিক্যাল কনসিডারেশন ইন ইউজিং এমডি সিমুলেশন, এই বিভিন্ন প্রকার মেথড আমরা ব্যবহার করি, এবং যেমন বলে দিছে কাট অফ মেথড, এভরি অ্যাটম শুড ইন্টারঅ্যাক্ট উইথ এভরি আদার অ্যাটমস, অর্থাৎ এই জায়গার মধ্যে কাট অফ মেথডে কাউকে ছাড় দেওয়া হয় না, মানে একেবারে অ্যাটম টু অ্যাটম লেভেলের ক্যালকুলেশন করা হয়। কি কি দিস ক্রিয়েটস এ ফোর্স ক্যালকুলেশন অ্যালগোরিদম অফ কোয়াড্রাটিক অর্ডার, এটা এক প্রকার অ্যালগরিদমের মাধ্যমে সে আমাকে এই ক্যালকুলেশন গুলো করে দেবে, একে মানে প্রত্যেক অ্যাটম টু অ্যাটম ইন্টারাকশনের মাধ্যমে এটা বের করা হয়। এরপরে দেখেন দ্বিতীয় নম্বরে মলিকুলস ইন সলিউশন। আমরা যেহেতু মলিকুল গুলা কি করি, এখানে অ্যাটম টু অ্যাটমের ক্ষেত্রে আমার দেয়ার ইজ নো নিড অফ দ্য সলিউশন, আমার প্রয়োজন নাই। বাট মলিকুল যখন বডির ভিতরে যাবে, যাওয়ার পরে ইট রিয়েলস, যে যে রিয়েল সিচুয়েশন যেটা বডির ভিতরে যাওয়ার পরে, এই মলিকুল ইজ রিয়ারলি আইসোলেটেড, মলিকুল গুলো আইসোলেট হয়ে যায় ইন বায়োলজিক্যাল সিস্টেম, বডির ভিতরে যাওয়ার পরে কোথায়, সেটা হতে পারে সেলে, হতে পারে স্টোমাক, হতে পারে অন্য জায়গায়। এই সিস্টেমের মধ্যে কি কি আছে, প্রোটিন, আরএনএ, ডিএনএ আর ইমার্সড ইন এ সি অফ ওয়াটার মলিকুলস, এগুলো সব ইমার্সড হয় বডির ভিতরে, যেহেতু 70% অফ ওয়াটার আছে বডির ভিতরে। তো সেক্ষেত্রে যে ওয়াটার একটা কন্ডিশন গুলো কিভাবে হবে, কতটুকু ওয়াটার ভাইব্রেট হবে, কতটুকু অ্যাড হবে, কতটুকু এই রিয়াকশনের ক্ষেত্রে সে বাইরে থাকবে, তাহলে বোঝা গেল সলভেন্ট ইজ এ ফিচার হিয়ার। কি করছে, টু অ্যাকুরেটলি পোর্ট্রে দ্য ইফেক্ট অফ দ্য সলভেন্ট, তার মানে কি সলভেন্ট যে 70% বা মোর দ্যান 70% ওয়াটার যেটা আছে, সে কি করছে ওই সিস্টেমের ভিতরে আমার যে ড্রাগ আছে তার ফাংশনের উপর তার একটা ইম্প্যাক্ট আছে, সলভেন্ট ইম্প্যাক্ট। তার মানে সলভেন্টের কন্ডিশন গুলো আমাকে কনসিডারেশনে নেওয়া লাগবে। কি করবে সে, ফ্রি ফ্লোয়িং এর ক্ষেত্রে, আমার ড্রাগটা ফ্রি ফ্লোয়িং এর ক্ষেত্রে সে সাহায্য করতে পারে, দ্রুত দিতে পারে, অথচ কন্ডিশন যদি ওয়াটার হাইড্রোফোবিক নেচার এবং হাইড্রোফিলিক নেচার হয়, তাহলে বিপরীতধর্মী মোশনটা দেখাবে সে। হাউ ডু উই এস্টাবলিশ কম্পিটিশনাল বাউন্ডারিজ while keeping a realistic solvent simulation, বলে দিছে এখানে, যদি আমি ওই যে যে একটা কতটুকুর মধ্যে আমার ওয়াটারটার এই আমার কনফিগারেশনাল চেঞ্জ এর জন্য আমি রাখবো, সেটা ক্যালকুলেশনটা আমি কিভাবে করব রিয়েলিস্টিক সলভেন্ট সিমুলেশনের ক্ষেত্রে। তেমন একটা বাউন্ডারিজ, নির্দিষ্ট বাউন্ডারিজ আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে, সেটার একটা চেঞ্জ আমাকে জানতে হবে। এরপর পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন, পিরিয়ডিক বাউন্ডারি যে কন্ডিশন সেটা হচ্ছে, এখানেও একটা সেট বাউন্ডারি করতে হবে আমাকে। আমরা দেখবো যে সেট বাউন্ডারি গুলো কিভাবে করা হয়। কন্ডিশন হুইচ আর অপেন চুজেন ফর অ্যাপ্রক্সিমেটলি এ লার্জ বড় বিশাল একটা ইউনিট সেল ধরে ক্যালকুলেশন করা হয়, এবং সেই স্মল পার্টকে ইউনিট সেল, যেমন এটা একটা ইউনিট সেল ধরেছে, এই যে ছোট ইউনিট সেল হচ্ছে, এর ভিতরে কি ধরনের ক্যালকুলেশন গুলো আসছে, অ্যালগোরিদমের মাধ্যমে আমরা বলে দিছি যে এখানে 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 সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে এই এতটুকু কিউবিক সিস্টেমের মধ্যে এতটুকুর মধ্যে সে এই ক্যালকুলেশন গুলো করবে, আর টোটাল ওভারঅল এর মধ্যে একটা ক্যালকুলেশন সে করবে, যে এটা পুরা চারপাশে বাউন্ডারি আমি দিয়ে দিছি। তো এগুলো দিয়ে ওর মাঝখানে বাইন্ডিং, মানে ড্রাগ তার বাইন্ডিং সাইট খুঁজবে, খুঁজে 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 বের করবে, বের করে সে ওই জায়গায় বাইন্ড করবে, বাইন্ড করার পর সে রিয়াকশন গুলো দিবে। প্র্যাকটিক্যাল কনসেপ্ট কনসিডারেশন ইউজিং এমডি সিমুলেশন, স্ট্যাটিস্টিক্যালি যে কতটুকু আমি দিলাম সেইগুলো আর স্ট্যাটিস্টিক্যাল এক প্রকার ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন গুলো আমরা দেখতে পারি এখানে। যেমন এখানে দেখছে যে ইনসুলেশন যেটা, সেটা হচ্ছে এটা মাইক্রো ক্যানোনিক্যাল যে কন্ডিশন, এরপরে তার মধ্যে আমি কিছু এই পরিমাণ দিছি, দেওয়ার পরে ওপেন যদি করে দেই, করে দেওয়ার পরে গ্র্যান্ড ক্যানোনিক্যাল চেঞ্জেস, এরপরে এর ভিতরে যে কিছু চাপ দিয়ে ওয়েট দিয়ে আমি নিচের দিকে দিচ্ছি, তার মানে কি এই যে এখানে যে অ্যাটম গুলো ছিল এবং সলভেন্ট গুলো ছিল বা এয়ার যদি থাকে, সেগুলো নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে মানে মোশন চেঞ্জ হচ্ছে পিস্টনের কারণে, দিস ইজ পিস্টন, এবং বাইরের থেকে ওয়েট দিয়ে একই চেনের মধ্যে আমি চেঞ্জ করছি, নিচের দিকে যাচ্ছে মানে কি এই যে অ্যাটম গুলো ছিল তার মধ্যে মোশন চেঞ্জ হচ্ছে, মোশন চেঞ্জ হলে একজনের সাথে একজন
আঘাতপ্রাপ্ত হবে। আঘাতপ্রাপ্ত হলে তার মধ্যে কি হবে, হিট প্রডিউস হবে। হিট প্রডিউস হলে মানে দেয়ার ইজ এ ফিজিক্যাল চেঞ্জেস হবে এখানে, এবং সে ফিজিক্যাল কিভাবে হইতে পারে, আইসোবারিক। আইসোবারিক মানে বাইরেতে প্রেসার প্রয়োগ করার কারণে, এবং আইসোথার্মাল একজন আরেকজনের সাথে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে, এবং ক্লাসের কারণে, পজিশন চেঞ্জ হওয়ার কারণে হিট প্রডিউস হবে। তো তাহলে এই যে হলো এই যে কন্ডিশন গুলো, সেটাকে বলা হয় গিবস অর আইসোথার্মিক, আইসোবারিক, আইসোথার্মাল চেঞ্জ, কনস্ট্যান্ট চেঞ্জ। এইখানে দেখেন যে একই জিনিস আমি এখানে দিয়েছি, এনথালপিও চেঞ্জ হতে পারে। যে এনথালপি চেঞ্জ হলো, তাহলে টোটাল যে এনথালপি চেঞ্জ হবে, তো সেগুলো কি, তার সমান আমরা জানি যে এটা হচ্ছে তো আপনাদের এই প্রেসার আর হচ্ছে হিট, এবং তার এই যে ফ্রিকোয়েন্সি যে চেঞ্জ গুলো হবে, এই টোটাল চেঞ্জ গুলোকে একত্রিত করে আমরা বলতে পারবো যে এমডি সিমুলেশনের ক্ষেত্রে আসলে প্রথম কন্ডিশনে T0 যদি ধরি, এটা একটা কনস্ট্যান্ট লেভেলে ছিল, এরপরে সে কনসিডারেশন আমার বডির ভিতরে এক জায়গায় যায় ছড়াইছে, এরপরে তার মধ্যে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে বাইরের থেকে রিয়াকশন যদি আমি ধরি, কেউ একজন আসে তাকে রিয়াক্ট করতেছে এবং ভিতরে পরিবর্তন গুলো হয়েছে, এবং এখান থেকে টোটাল পরিবর্তনটা কি, এই যে বিভিন্ন স্টেজে স্টেজে যে পরিবর্তন গুলা কনসিডার করা হলো বডির ভিতরে কন্ডিশন অনুযায়ী, তো এটাকে আমরা এমডি সিমুলেশন, মলিকুলার ডায়নামিক সিমুলেশন হিসেবে ধরে নিচ্ছি। এই জায়গার মধ্যে কিছু কয়েকটা জিনিসের আমরা বলেছিলাম যে রেঞ্জ অফ কনফরমেশন, সে যে কি ধরনের চেঞ্জ গুলা হবে, যে আমি চাপ দিলাম কিন্তু চেঞ্জ গুলা কি হবে সেই জিনিসগুলো তো আমাদের জানতে হবে। সেই চেঞ্জের যে ইন্ট্রোডাকশনটা, অল মলিকুলস হ্যাভ এ রেঞ্জ অফ কনফরমেশন, প্রত্যেকটা একটা রেঞ্জ থাকে কনফরমেশনের, প্রডিউস বাই ভাইব্রেশন অফ অল দ্য বন্ডস এন্ড টরশনাল রোটেশন। টরশনাল রোটেশন যেটা, এটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে সাধারণত হয়, তার মানে এটা একটা পরিবর্তন হবে। এরপরে পোটেনশিয়াল এনার্জি গেইন করবে অফ দ্য মলিকুল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনফরমেশন। দেখেন এখানে কিন্তু টরশনাল এবং রোটেশনাল ভাইব্রেশনাল চেঞ্জটা হয়েছে, যে যে কতটুকু হলো এটা বের করার পদ্ধতি, সেটা হচ্ছে আইআর স্পেকট্রাম দ্বারা আমরা বের করতে পারি। আইআর যেটা আছে স্পেকট্রোফটোমেট্রির মাধ্যমে এটা বের করা যায়। ভাইব্রেশনাল, রোটেশনাল, ট্রানজিশনাল যে চেঞ্জ গুলো হয় সেটা আমরা বের করতে পারি। এরপরে কি যে কতটুকু চেঞ্জ হইতেছে সেটা, এই পরিবর্তন হলো পোটেনশিয়াল এনার্জি অফ দ্য মলিকুল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস কনফরমেশনাল চেঞ্জ। তার মানে এই যে পরিবর্তনটা হলো, সেখানে যে পোটেনশিয়াল এনার্জিটা হবে, সেই এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা কনফরমেশন, এটা আমাকে জানতে হবে। ডিনোট বাই পিইএস, পোটেনশিয়াল এনার্জি সারফেস। তাহলে দেখেন এই যে মডেল 2, মডেল 3, মডেল 4, এই জায়গার মধ্যে এই যে পরিবর্তনটা আমি যদি দেখি, এখানে একটা দেখেন যে এই যে এই জায়গার মধ্যে এরকম দেওয়া আছে, এটা একটু পরিবর্তন হয়, অ্যাঙ্গুলার চেঞ্জ হয়েছে। অ্যাঙ্গুলার চেঞ্জ হওয়ার কারণে এখানে মাঝখানে যে ডিস্টেন্স গুলো পরিবর্তন হয়েছে, তার মানে কি টি টাইম পরে এখানে একটা পরিবর্তন হয়েছে, এরপর আবার এখানে ডাইরেক্ট পরিবর্তন হয়েছে, এখানে দুইটার এই যে সবুজ যেটা তার কাছাকাছি ছিল দূরে চলে গেছে, এটা অন্যদিকে পরিবর্তন, এটা আর একটা পরিবর্তন। এই যে টাইম টু টাইম যে পরিবর্তন গুলা হচ্ছে, যেটাকে আমরা পিএস, পোটেনশিয়াল এনার্জি সারফেস বলতেছি, তো চেঞ্জ যে হতেছে নির্দিষ্ট সময় পর পর, যে T20 সেকেন্ড মানে হচ্ছে TS23, এস মানে সেকেন্ড, মানে টাইম যখন 23 সেকেন্ড তখন একটা পরিবর্তন, মডেল 3 তৈরি হয়েছে মাঝখানে। টাইম যখন 36 সেকেন্ড তখন একটা মডেল তৈরি হয়েছে। টাইম যখন আরো একটা নির্দিষ্ট টাইম এখানে আসবে, আসার পরে আবার উপরের দিকে যাবে, এরকম যাবে, যাওয়ার পরে সেখানে একটা পরিবর্তন হবে। এই যে টাইম টু টাইম যে পরিবর্তন, এগুলোর স্ন্যাপশট আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে রাখতে পারি, যেটাকে নির্দিষ্ট টাইম মানে 2.5 সেকেন্ড পর পর, অথবা ফ্রেম টু সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, যেভাবে ক্যালকুলেশন করে দেয়, নির্দিষ্ট সময় পর পর তাদের অবস্থানের পরিবর্তনের যে স্ন্যাপশট, মানে তার সিমুলেশনের যে পরিবর্তনগুলো হচ্ছে, সেইগুলো আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। এখানে ক্লোরিন একটা এনার্জি দেখাচ্ছে, যে দুইটা এই অবস্থা, তো দুইটা অ্যাটম, তার মধ্যে তাদের দূরত্ব এবং এটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দেওয়া হয়েছে, তাদের অবস্থার পরিবর্তনগুলো কিরকম হচ্ছে, জাস্ট একটা পিকচার দেখাচ্ছে, মাল্টি ডাইমেনশনাল সারফেস বলা হয় এটাকে। আচ্ছা, আমরা বলছি হাউ টু ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল এনার্জি, অলরেডি আমরা এটা আলোচনা করে ফেলেছি যখন ইন্ট্রোডাক্টরির মধ্যে গিয়েছিলাম, যে কিভাবে করবো এটা মলিকুলার মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স এর মাধ্যমে করা হয়। স্মল মলিকুল মানে কোয়ান্টাম মেকানিক্স এবং মলিকুলার মেকানিক্স আসলে কি কি ধরনের জিনিস দ্বারা করা হয়। স্মল মলিকুলার স্ট্রাকচার, এই স্মল মলিকুলার স্ট্রাকচারকে আমরা কি বলি, এটা ক্যান বি মিনিমাইজড বাই অ্যাব ইনিশিও, মানে এটা একটা মেথড বলেছিলাম, ফোর্স ফিল্ড যেগুলো আছে সেই একটা মেথড, এবং সেমি এম্পিরিক্যাল কোয়ান্টাম মেকানিক্স ইউজিং দ্য
প্রোগ্রাম সাচ আস স্পার্টান নামে একটা প্রোগ্রাম আছে, সেটার মাধ্যমে স্মল মলিকুল যেগুলো আছে, স্মল মলিকুল আমাদের ক্ষেত্রে হচ্ছে লিগ্যান্ড, ড্রাগ, এগুলোকে আমরা স্মল মলিকুল বলি। তো সে এই কোয়ান্টাম মেকানিক্স এর মাধ্যমে আমরা তার টোটাল পরিবর্তন এবং তার এনার্জি চেঞ্জেস মিনিমাইজেশন যেটা, এটা আমরা করতে পারবো। আর লার্জ মলিকুলার স্ট্রাকচার যেমন লাইক ডিএনএ, আরএনএ, প্রোটিন এবং তাদের কমপ্লেক্স যেগুলো আছে, এটা সাধারণত মলিকুলার মেকানিক্স এর মাধ্যমে করা হয় বেসড অন দ্য নিউটনস ল, এবং স্পেশালি নিউটন সেকেন্ড ল এর মাধ্যমে এটা করা হয়। মলিকুলার ডাইনামিক্স যেটা কমপ্লিট কম্পিউটার সিমুলেশন অফ ফিজিক্যাল মুভমেন্টস অফ দ্য অ্যাটম, মানে যে পদ্ধতি আমরা করি একটু আগে আমরা বলেছি, the atom and molecule are allowed to interact for a period of time, giving a view of the motion of atoms। এই যে বলছিলাম যে নির্দিষ্ট সময় পর পর আমরা তাদের মোশন গুলো দেখতে পারবো। The goal of the molecular dynamics is to simulate the actual changes in the molecules। আমরা বলছিলাম যে মলিকুলের ভিতরে যে কোনো কিছু চেঞ্জ করার কারণে কি চেঞ্জ হলো, সেই অ্যাকচুয়াল চেঞ্জটা বের করতে পারবো আমরা এই পদ্ধতিতে। ফাংশন অফ টাইম কিসের সাপেক্ষে? টাইমের ফাংশনের সাপেক্ষে। আফটার এনার্জি ইনপুট, যে এনার্জি পরিবর্তন হওয়ার কারণে আমরা বলেছিলাম সেটা টেম্পারেচার, হিট প্রডিউস হচ্ছে যেহেতু প্রেসারে দেওয়ার কারণে। পার্টিকুলারস, মলিকুলার মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, এটা কি রোলটা কি? এই যে মলিকুলার মেকানিক্স এর এনার্জি মিনিমাইজেশন অফ লার্জ মলিকুলস, কোয়ান্টাম মেকানিক্স এনার্জি মিনিমাইজেশন অফ স্মলার মলিকুলস। তো অনেক সময় আপনারা যারা যে অনেক সময় দেখবেন যে পেপার টেপার লিখতে গেলে আমরা যদি কিউএম বাই এমএম লিখি, তো অনেক সময় আমাদের রিভিউয়ার যারা আছেন ওনারা ব্যাক করেন যে আপনি কি কিউএম মেকানিক্সটা স্মল মলিকুলের জন্য ব্যবহার করছেন না লার্জ মলিকুলের জন্য ব্যবহার করছেন। তো পেপার অনেক সময় ভুল হয়ে যায় লেখার ক্ষেত্রে। তো যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে পেপারের ভিতরে বোঝা যাবে যে না, কিউএমটা হচ্ছে স্মল, আর এমএম যেটা, এমএম মানে মলিকুলার মেকানিক্স, এটা হচ্ছে লার্জ মলিকুল। লার্জ মলিকুল অলরেডি ডিফাইন্ড ডিএনএ, আরএনএ, প্রোটিন, বড় বড় কমপ্লেক্স যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। মলিকুলার ডাইনামিক্স টু স্টাডি দ্য ইন্টারঅ্যাক্ট অফ স্মল এন্ড লার্জ। তো ওভারঅল আমরা লাস্টে যেটা সামারিতে আসতে পারি যে এই মলিকুলার ডাইনামিক্সটা হচ্ছে স্টাডি অফ স্মল এন্ড লার্জ এন্ড অর লার্জ। আমরা বলেছিলাম যে সেটা স্মল মল বলতে এখানে আমি ড্রাগ, লার্জ বলতে আমার ম্যাক্রো মলিকুল, প্রোটিন, ডিএনএ, আরএনএ, রিসেপ্টর যেগুলো যেটা আছে। আর প্রথমে আমরা বলেছিলাম যে এটা দ্বারা ভ্যাকসিন, যেটা লার্জ মলিকুল, মানে ভ্যাকসিন ট্যাকসিন যেগুলো আছে, পেপটাইড বন্ডের মাধ্যমে যে ধরনের ড্রাগগুলো আমরা তৈরি করি, ভ্যাকসিন রিলেটেড যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা লার্জ মলিকুল, এই দুইটাই আমরা কি করতে, মলিকুলার ডাইনামিক্স এর মাধ্যমে আমরা তাদের পরিবর্তনগুলো বুঝতে পারি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবাই? মলিকুলার ডাইনামিক্স এর সাথে মলিকুলার মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স এর একটা যে সম্পর্ক। কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? ওকে, এরপরে কাজ যেগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের মূলত যে এই পদ্ধতিতে যেটা করা হয় এনার্জি মিনিমাইজেশন। সে এনার্জি মিনিমাইজেশন এটা একটা জিওমেট্রি ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়। ফাংশন অপটিমাইজেশন ক্যালকুলেশন করা হয়, যেটা আমরা বলছিলাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস, কতটুকু পরিবর্তন হবে সেটা নাম্বারে ক্যালকুলেট করতে হয়। এবং এনার্জি যে চেঞ্জ গুলো সেটা মিনিমাইজ করতে হবে ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে। আর বায়োমলিকুল সেটা যে নাম্বার, মিনিমা অথবা কনফরমেশনাল যে চেঞ্জ, কয়টা পরিবর্তন হলো, কত অ্যাঙ্গেলে পরিবর্তন হলো, সেগুলো আমরা এখন নিউমেরিক্যালি ক্যালকুলেশন করতে পারবো। এটা এটা একটা চেঞ্জ, যে আমরা ভাইব্রেশনাল চেঞ্জ, এই দেখেন এখানের ভিতরে যে এটা স্কিমেটিক অফ দা মাল্টি ডাইমেনশনাল স্পেস, এটা সিস্টেমের মধ্যে দেওয়া আছে। তার কারণে এখানে একটা অ্যাটম পরিবর্তন হয়েছে, হওয়ার পরে তার ভাইব্রেশনাল বিভিন্ন অবস্থান যে কনফিগারেশন চেঞ্জ গুলো হচ্ছে টাইম টু টাইম, সেটার চিত্র দেখানো হয়েছে যে কিভাবে চেঞ্জ গুলো হয়। আচ্ছা, ফোর্স ফিল্ড অলরেডি আমরা বলেছি ভিন্ন ভিন্ন ফোর্স ফিল্ড গুলো ব্যবহার করা যায়, ভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করবো। ম্যাথমেটিক্যাল ফাংশনে ফোর্স ফিল্ডকে বলা হয় রিটার্ন টু এনার্জি সিস্টেমের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, এবং কিসের ক্ষেত্রে, কনফরমেশনাল চেঞ্জ ক্যালকুলেশনের জন্য। মেকানিক্যাল যেটা মলিকুলার মডেল, এই মেকানিক্যালের ক্ষেত্রে ব্যবহার করব। পার্টিকেল যদি পার্টিকুলেটস যে সমস্ত অ্যাটম গুলো থাকে তাদের ক্ষেত্রে। আর এই জায়গায় আসে দ্য রেঞ্জ অফ অ্যাপ্লিকেবিলিটি মলিকুলার মেকানিক্স ইনক্লুড মলিকুলার কন্টেনিং দ্য থাউজেন্ডস মলিকুলস কন্টেনিং থাউজেন্ডস অফ অ্যাটম, মানে হাজার অ্যাটম থাকলে পরে ক্যালকুলেশন করা হবে। অর্গানিক, অলিগোনিউক্লিওটাইডস, পেপটাইডস, এগুলো ব্যবহার করা হবে। মেটাল অর্গানোমিক্স, মানে মেটালের সাথে যে অর্গানোমিক্স আছে সেটা। ইনঅর্গানিক ইন সাম কেস, কিছু কিছু ক্ষেত্রে ইনঅর্গানিক, বিশেষ করে কমপ্লেক্স আকারে যে কম্পাউন্ড ডিজাইন করা হয়। যেমন আমি যদি বলি যে অ্যান্টি ক্যান্সার প্রোটিনকে
যদি আমি ওরাম অথবা প্লাটিনাম বা অথবা কোনো একটা কমপ্লেক্স অ্যাটমের মাধ্যমে বডি থেকে বের করে নিয়ে যেতে চাই, সেল থেকে বের করতে চাই, তো সেক্ষেত্রে সেই ধরনের কম্পাউন্ড গুলাও কিন্তু আমরা এই যে ইনঅর্গানিক অ্যাটম ব্যবহার করে বড় কম্পাউন্ডকে আমি বডি থেকে বের করে নিয়ে আসতে পারি। কমপ্লেক্সোমেশন বলে হয় এটাকে, বা চিলেশন বলি। থার্মোডাইনামিক এবং কাইনেটিক, অর্থাৎ যে বডির ভিতরে যাওয়ার পরে যে পরিবর্তন গুলো হচ্ছে, টেম্পারেচারের পরিবর্তন, গতির পরিবর্তন, এগুলো ডাইনামিক্স এর মাধ্যমে ক্যালকুলেশন করা হয়। অ্যাটম treated as a mass, bond as a স্প্রিং, মানে এটা অ্যাটম গুলাকে একটা মাসের হিসেবে ব্যবহার করতেছে, আর বন্ড সেটা সেটা একটা স্প্রিং এর মতো ব্যবহার করে। অলরেডি আপনারা জানেন যে সেটা ব্যবহার করা হয় কিসে, সাধারণত আয়ার স্পেকট্রাম ব্যবহার করা হয় আর কি। তো এখানে টোটাল যে পরিবর্তন গুলো এনার্জি যেটা আছে, সেই এনার্জি যেটা স্ট্রেচিং, বেন্ডিং, টরশন, ওয়াগিং, এগুলো যে টোটাল এনার্জি, তো সেই এনার্জিকে বলা ই বন্ডেড এবং ই নন বন্ডেড। অলরেডি আমরা সেই নন বন্ডেড এর ক্ষেত্রে বলছিলাম যে ভ্যান্ডার ওয়ালস এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এগুলো দিয়ে চেঞ্জ করা হয়। তো টোটালটা কি ই বন্ডেড, ই নন বন্ডেড, সেটা এই যে ই বন্ডেড কে আবার তিনটা এনার্জির সমন্বয় বলি আমরা, স্ট্রেচিং, বেন্ডিং, টরশন, আর ই নন ইলেকট্রোস্ট্যাটিক এবং ভ্যান্ডার ওয়ালের মাধ্যমে করা হয়। আচ্ছা, মলিকুলার ডাইনামিক্স ইকুয়েশন অলরেডি আমরা পড়লাম, এটাও পড়লাম। প্র্যাকটিক্যালি আমরা একটু চলে যাবো এখন একটা জায়গায়। আচ্ছা, এই জায়গায় এটা একটু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে ড্রাইভিং ফোর্স, যেটা কি কি ধরনের ড্রাইভিং ফোর্স আমরা ব্যবহার করি থার্মোডাইনামিক্স মেকানিজমের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যে থার্মোডাইনামিক্স স্টেজ 1 থেকে স্টেজ 2 তে যাবে, স্টেজ 1 থেকে স্টেজ 2, এবং স্টেজ যদি এন হয় মানে কাইনেটিক এনার্জি পরিবর্তন, লাস্ট স্টেজ যদি যায়, প্রত্যেক স্টেজে যে চেঞ্জ গুলো আছে সেটা কাইনেটিক্স আমরা বলতেছি। থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে যদি কি বলবো, এখানে হট স্টেজেস আর পসিবল, কতগুলো স্টেজ এবং কি টাইপের স্টেপ দরকার। আর কাইনেটিক্স এর ক্ষেত্রে যেটা হাউ, মানে কিভাবে সেটা হবে, অর্থাৎ এন্ড হাউ ফাস্ট, কিভাবে। এখানে হট স্টেটস কোন ধরনের, আর হাউ মানে কত দ্রুত কিভাবে পরিবর্তনগুলো হচ্ছে। ইন্টার কনভার্টার মানে সেই যে এক এক স্টেজ থেকে আরেকটা যাচ্ছে, তার মধ্যবর্তী অবস্থার পরিবর্তনগুলো কেমনে হচ্ছে। এখানে কি হয়, অল্টার অফ দ্য মলিকুলার ডিগ্রি, এটা কি সাধারণত মলিকুলার ডিগ্রি আকারে প্রকাশ করা হয়। অ্যানালগ টু দ্য এনার্জি মিনিমাইজেশন, এনার্জি মিনিমাইজেশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। নিউটনিয়ান ইকুয়েশন এটা পড়াবো না, আমরা জানি যে যে কিভাবে অ্যাক্সিলারেশন ফোর্স ইকুয়াল টু মাস, যে মাস ধরছি আমি, অ্যাক্সিলারেশন এটা হচ্ছে মোশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এফ সমান সমান এম এ, এই যে এগুলো কন্ডিশন দেখা যাচ্ছে আই কন্ডিশনের মধ্যে এটা ছিল। কিভাবে করা হয় এটা অলরেডি আমরা জানি সবাই। কোয়ান্টাম মেকানিক্স, মলিকুলার মেকানিক্স ব্যবহার করে এসেছি আমরা। এই জায়গায় যদি আমি দেখি যে তাহলে সিমুলেশনটা মূলত হচ্ছে এই মানে আমাদের শক্তির পরিবর্তন। এখানে বল একটা জেনে ক্যামেরা ধরে রাখছেন, আউট আর নন আউট মানে ফলাফল কি হবে না হবে, ভিতরে মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে। বল বাড়ি মারছে, বাড়ি মারার সাথে অনেক দূরে চলে গেছে, চলে যাওয়ার পর কত দূর যাবে না যাবে সেটা একটা কন্ডিশন, মোশনটা কি ছিল। তো সেটা সে কি কাজ করবে কি করবে না, মানে বডির ভিতরে বাইন্ড করে যে ড্রাগ কাজ করবে কি করবে না, সে কি আউট হয়ে যাবে নাকি বডির ভিতরে লেগে থাকবে, এই জিনিসগুলোর যে অবস্থানগুলো সেটা সিমুলেশনের মাধ্যমে আমরা বের করতে পারবো। এ দেখাচ্ছে বল মারলো কি। এইবার প্র্যাকটিক্যাল অনেকটা চলে এসেছে এমডি সিমুলেশনের ক্ষেত্রে যেটা হয়, এইটা হচ্ছে আমি দেখিয়েছি এর ভিতরে ড্রাগ আছে, দেখেন যে ওয়াটার মলিকুল, এবং ভিতরে এই যে সবুজ কালারের যেগুলো আছে যে ড্রাগ দেখাচ্ছি এর, এবং এর সাথে ম্যাক্রোমলিকুল আছে। তো কি হয় মলিকুলার ডাইনামিক সিমুলেশনের ক্ষেত্রে, প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স আছে, আমি এখানে একটা ফোর্স ফিল্ড ব্যবহার করছি, বলছিলাম যে এম্বার 14 ব্যবহার করা হয়, সলভেন্ট নিছি ওয়াটার, স্ন্যাপশট টেকিং বাই সফটওয়্যার, মানে যে ছবি তুলে রাখবো প্রতি সেকেন্ডের, প্রতি কত সেকেন্ড পর পর ছবি তুলে রাখবো, এগুলা এই সিস্টেমের মধ্যে দিয়ে দিতে হবে। প্যারামিটার কি, আরএমএসডি কি বের করব আমি এখান থেকে আমার এই সফটওয়্যারের মাধ্যমে, রিলেটিভ মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফ্লাকচুয়েশন, বাইন্ডিং ফ্রি এনার্জি, তারপর ডিসিশন নেব যে ডিগ্রি অফ স্টেবিলিটি অথবা ইন্টারাকশন অফ দা রেসিডিউ লেভেল। আমি এরপর ডিসিশন নেব যে এই ড্রাগটা কি প্রোটিনের সাথে মানে ভালো মতো বাইন্ডিং করছে, যদি করে তাহলে তার ডিগ্রি অফ স্টেবিলিটি কতক্ষণ সে বাইন্ডিং করে রাখছে এবং সেটা কতক্ষণ পরে ছেড়ে দিচ্ছে, এইগুলোর উপর ভিত্তি করে যে টিআইডি, বিআইডি, সিআইডি, টুয়াইস ইন ডেইলি, থ্রিআইস ইন ডেইলি, ডেইলি ওয়ান, মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য ডোজ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করা হয়। এটা আমাদের এই ড্রাগের মেকানিজমের উপর ভিত্তি করে যে কতক্ষণ বডির সাথে সে বাইন্ড করে, বডির প্রোটিনের সাথে বাইন্ড করে আছে। যদি 24 ঘন্টা থাকে তাহলে আমরা ওই যে কোনো একটা ওষুধকে ওটাকে আমরা কতক্ষণ পর পর বডিতে মানে
ওরালি যদি সাপোজ ওরালি দেওয়া লাগে, তাহলে একটার সাথে যদি 24 ঘন্টা বাইন্ডিং করে রাখে 24 আওয়ার্স, এবং সেখান থেকে আস্তে আস্তে ড্রাগ রিলিজ হয়, তাহলে কয়বার খাওয়াইতে হবে ডেইলি বলেন তো? এটা কুইজ অনুষ্ঠান হোক। মানে এই এই কম্পিটিশনে এখান থেকে আমরা বলতে পারবো যে একটা ড্রাগ কতক্ষণ বাইন্ড করে আছে এবং সে কয়বার দিনে খাবে। কয়বার কিন্তু খাবে সেটা ডোজ ফ্রিকোয়েন্সি আমরা বলি। ডেইলি কয়বার খাবে, যদি 24 ঘন্টা বাইন্ডিং থাকে এবং ওখান থেকে স্টেডি স্টেট অফ লেভেল ড্রাগ রিলিজ হয়, মানে প্রতি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ বডিতে রিলিজ হচ্ছে এবং অ্যাকশন চলতেছে, তাহলে ওই ওষুধটা 24 আওয়ার যদি বডিতে নির্দিষ্ট প্রোটিন বা রিসেপ্টরের সাথে থাকে, তাহলে ওই ওষুধের ডোজেস ফর্মটা বানানোর ক্ষেত্রে কয় ঘন্টা পর পর খাইতে বলবো আমি? কেউ বলতে পারবেন? আর 24 ঘন্টা পর পর। যদি এরকম হয় সে 12 ঘন্টা বাইন্ড করে, তাহলে স্যার 12 ঘন্টা পর পর। মানে টুয়াইস ইন ডেইলি। ওই যে ডাক্তার লেখে না 1+1+1, তার মানে 3টা যদি হয় তাহলে বোঝা যাবে 3টা 1 লিখছে, এর অর্থটা কি? 1+1+1 কয় ঘন্টা পর পর হবে? 8 ঘন্টা পর পর। কারণ এটা দ্বারা আমরা কি বুঝবো, আমার যে আমি যদি কম্পিটিশন বা আমি যে ড্রাগ ডিজাইনে কাজ করি তার দ্বারা কি বুঝবো যে এই ড্রাগটা তৈরি করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? ওই যে বাইন্ডিং করে বডিতে কত ঘন্টা আছে, তার মানে 3 8 24, তার মানে এই ড্রাগটাকে স্টেডি স্টেট, মানে আমাদের যে মিনিমাম ম্যাক্সিমাম যে ইফেক্ট আমরা বলি যে বডির ভিতরতে এক্সক্রিশন হওয়ার আগ পর্যন্ত এই বডিতে সে ফাংশনাল হিসাবে 8 ঘন্টা বাইন্ড অবস্থায় আছে, তার মানে 8 ঘন্টা পরে ওষুধটা আবার তাকে খাওয়াতে হবে। বোঝা গেল যে কিভাবে মূলত এই ডাইনামিক সিমুলেশনের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। এখানে দেখেন এটা একটা ক্লিন স্ট্যাটিক এনভায়রনমেন্ট, মানে আমি 2D আকারে আমি একটা ড্রাগ, এটা আমার প্রোটিন, দিস ইজ এ প্রোটিন, দিস ইজ ড্রাগ, আমি এটা 2D আকারে মলিকুলার ডকিং এর মাধ্যমে এই অংশটা আমি বের করছি যে আমার ড্রাগটা এই প্রোটিন এই অংশটা সাথে বাইন্ড করে আছে। এখন বাইন্ড করে আছে কিন্তু এটা বাইন্ডিং অ্যাফিনিটিও ভালো ক্যালকুলেট করছি আমি, যে পাইরেক্স বা যে কোনো অ্যানালিটিক্যাল মেথডের মাধ্যমে, কম্পিটিশনাল টুলের মাধ্যমে আমি দেখছি যে এটা বাইন্ডিং এনার্জি ভালো, এবং যে ড্রাগটা নিছি তার ইলেকট্রনিক যত প্রপার্টি আছে, ফিজিক্যাল প্রপার্টি গুলো আছে, কোনোটা ভায়োলেশন করে নাই, ড্রাগ হিসাবে সে খুবই ভালো হিসাবে কাজ করে, তার যদি টেস্ট আছে, এর বাইন্ডিং করে দিলাম না খুব ভালো বাইন্ডিং, মানে লোয়েস্ট বাইন্ডিং এনার্জিতে সে বাইন্ড করে পাইরেক্স এর মাধ্যমে ব্যবহার করছে। এখন এটা বডির ভিতরে ভালো মতো কাজ করবে কিনা, মানে আমার বডিতে ভালো কাজ করবে কি, সেটা কি আমি ডকিং এর মলিকুলার ডকিং এর মাধ্যমে কাজ করে বলতে পারবো যে বডির ভিতরে সেও যেহেতু ড্রাগটা কি বলে ডকিংটা ভালো হয়েছে, অতএব একেবারে 8 ঘন্টায় সে স্টেডি স্টেট, মানে একেবারে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ রিলিজ হবে, এটা কি বলা সম্ভব মলিকুলার ডকিং পর্যন্ত আসার পরে? কেউ বলতে পারবা প্রেডিকশন দেওয়া সম্ভব। কিভাবে প্রেডিকশন দেওয়া সম্ভব? মানে শুধু মলিকুলার ডকিং পর্যন্ত, নট ডাইনামিক্স। ওই যে বললাম যে 8 ঘন্টা পর পর খাবে কিনা, বডির কন্ডিশন অনুযায়ী সে আমার যে প্রোটিনের সাথে বাইন্ড করছে রিসেপ্টরের সাথে সে লেগে আছে কিনা বা থাকবে কিনা, ইজ ইট পসিবল টু ক্যালকুলেট বাই ডকিং অনলি? সম্ভব না। সেই জন্য কি করা হয়, এই মলিকুলার বাইন্ডিং অ্যাফিনিটি যাওয়ার পরে আমরা কি করি, মলিকুলার ডাইনামিক সিমুলেশন করি। সিমুলেশনের মধ্যে তখন কি করা হয়, এইখানে দেখো যে এই মলিকুলার ডকিং এর ক্ষেত্রে আমরা বডির কোনো কন্ডিশন কিন্তু ইউজ করি না। তখন কি করতে হয়, আমি আর্টিফিশিয়ালি একটা বডির যে সফটওয়্যার মাধ্যমে যে বডির ভিতরে যে কন্ডিশন গুলো ওই এনভায়রনমেন্টটা তৈরি করা হয়। যেমন এই যে এম্বার 14 ফোর্স ফিল্ড এখানে কি করছে, যে বডির টেম্পারেচার 298 কেলভিন, মানে 37 বা 38 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার, সেটা আর্টিফিশিয়ালি তৈরি করে। পিএইচ 7.4 ব্লাডের পিএইচ, এবং টনিসিটি কন্ডিশন যেটা 0.9% সোডিয়াম ক্লোরাইড, এটা ব্যবহার করে আমি এই কন্ডিশন তৈরি করে আমি যদি এখন ওই ওষুধটাকে বাইন্ড করাতে যাই, তাহলে এই কন্ডিশনের ভিতরে ওষুধটাকে কতক্ষণ আমার বডি রিসেপ্টরে বাইন্ড করবে, এখন আমার ক্যালকুলেশন করে গ্রাফ আকারে বের করতে হবে। এই যে কাজটা, দিস ইজ মানে এই যে কিছুক্ষণ পর পর মোশনের পরিবর্তন, গতির পরিবর্তন, কার্ভের পরিবর্তন, এই জিনিসগুলো আমরা এই ডায়নামিক্স এর মাধ্যমে বের করতে পারবো। যেমন আমি দেখাচ্ছি এখন, যে দেওয়ার পরে তোমার দেখো যে কোনো একটা জায়গায় সামান্য চেঞ্জ হয়ে যায়, পুরা সিস্টেমের ভিতরে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই, মানে ভূমিকম্পের মতো বিভিন্ন জায়গায় চেঞ্জটা হচ্ছে।
এই যে কতটুকু পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা কত সেকেন্ড পর পর এটা ইমেজ আকারে কিন্তু আমার যে কি বলে এটা সফটওয়্যার গুলো রেখে দিবে এবং এটা পরবর্তীতে অ্যানালাইজ করা হবে। তো ডাইনামিক সিমুলেশনের ভিতরে আমি ড্রাগ ডিসকভারি ক্ষেত্রে কিভাবে করা হয়, এটা হচ্ছে টার্গেট স্পেসিফিক বলে আমি আর কম্পাউন্ড লাইব্রেরি থেকে আমরা নিতে পারি। তো টার্গেট মানে রিসেপ্টর, তো রিসেপ্টর অলরেডি তোমরা জানো যে এই আমরা নেটওয়ার্ক ফার্মাকোলজিতে পড়েছিলাম যে বিভিন্ন প্রকার অনলাইন টুলস থেকে আমরা আমরা যে কোনো একটা রিসেপ্টরকে আলাদা করতে পারবো যে রিসেপ্টর সবচেয়ে ভালো কাজ করতে পারে। তো সেটা স্ট্রিং এর মাধ্যমে এবং লাস্টে আমরা সাইটোস্কেপ সফটওয়্যারের মাধ্যমে ওই জিনিসগুলো আমরা বের করতে পারি এবং অনলাইন কিছু টুলস আছে সেই টুলস এর মাধ্যমে, অর্থাৎ রিসেপ্টর এর স্পেসিফিসিটি নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট রিসেপ্টর কাজ করবে। আর কম্পাউন্ড আমি ড্র করতে পারবো, আবার ন্যাচারাল সোর্স থেকে নিতে পারবো, অথবা মার্কেটে যেগুলো আছে সেগুলোর থেকে আমি আমি লিটারেচার রিভিউ করে এর চেয়ে ভালো কম্পাউন্ড তৈরি করার জন্য আমরা ব্যবহার করতে পারবো। তো এই দুইটাকে একসাথে করে ডকিং, এরপরে ডকিং করার পরে জাস্ট এই যে ডকিংটা করছি এতটুকু এই পর্যন্ত আসছি আমি। এখন এই জায়গায় আছে ডায়নামিক্স আমার লাগবে। এই ডায়নামিক্স এর প্যারামিটার যেটা সেটা দিজ আর দ্য প্যারামিটারস এই যে আমি ফিক্সড করছি, এখানে ফিক্সড করলাম প্যারামিটারস। এরপরে এই প্যারামিটার গুলো অ্যানালাইসিস করতে হবে, করার পরে কি হবে এটা স্টেবিলিটি এন্ড ইন্টারেকশন অফ দ্য কম্পাউন্ডস উইথ দ্য স্পেসিফিক রিসেপ্টর। এই স্টেবিলিটি অ্যানালাইজ করব, সেটা ইন ভিভো ইন ভিট্রো স্টাডি করতে পারি। এরপরে আমি এই ডাইরেক্ট চলে যাব ক্লিনিক্যাল ট্রিয়ার। এখন এই যে ডকিং বাদ দিয়ে ডাইরেক্ট কম্পাউন্ডের সাথে যদি আমি যাই, কস্ট কনজিউমিং ইথিক্যাল ব্যারিয়ার বিভিন্ন কিছু কাজ করে এইখানে যখন আমি আসবো তাহলে কি করবে ডাইরেক্ট এই যে স্পেসিফিক মানে টার্গেট এবং এটা কম্পিটিশনাল এই ডকিং টকিং বাদ দিয়ে ডাইরেক্টলি আমি যদি চলে যাই ইনভিউতে আসতে যাই তাহলে কস্ট বাড়বে, টাইম কনজিউমিং হবে এবং ইথিক্যাল ব্যারিয়ার এনিম্যালের উপর যে প্রয়োগ করব অনেক এনিম্যালের ক্ষেত্রে তার ইথিক্যাল ব্যারিয়ার থাকে টেস্টের ক্ষেত্রে। যেমন এখন আমি যদি কেউ কোনো অ্যান্টি ক্যান্সার টেস্ট মানুষের উপর করতে চাই আমার অনুমোদন পাবো না। কেন পাবো না? আমি যে আমি তো জানি না যে আসলে এই ড্রাগটার দ্বারা ক্ষতি হবে, টক্সিসিটি প্রডিউস হবে নাকি সেফ মেডিকেশন হবে, জানি না। তো সাধারণত এই যে এই এতদিন যে ওষুধগুলো আবিষ্কার হয়েছে মূলত থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বেশি পরিমাণ ওষুধ আবিষ্কার হয়েছে এবং ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল গুলো হয়েছে, কারণ মানুষ মরে যাচ্ছে যারা তাদের মধ্যে ওষুধ প্রয়োগ করে আমরা ওই টেস্ট গুলো চালাইছি। কিন্তু এখন তো আর ওই ধরনের কন্ডিশন নাই, এখন আগের মতো অবস্থা নাই। এই জন্য আগে থেকে এই কস্ট টাইম কনজিউমিং এবং ইথিক্যাল ব্যারিয়ার, ওই যে যুদ্ধ থেকে আহত রোগগুলোর উপরে আমি যে জানি যে মারা যাবে তার ওষুধ প্রয়োগ করে যে ওষুধের অ্যাক্টিভিটি আমি দেখে নিছি, এই যে আনইথিক্যাল একটা কন্ডিশন, এটা ইথিক্যাল ব্যারিয়ার ছিল। তো আমরা ওই ওই কন্ডিশনটা এখন ব্যবহার না করে আমরা কি করি যে এই যে কম্পিটিশন ব্যবহার করে এখন আমি খুব অল্প সময়ের মধ্যে এই যে তিনটা জিনিসকে আমি ব্যারিয়ারকে আমি অমিট করতে পারবো আমাদের মলিকুলার ডাইনামিক সিমুলেশনের মাধ্যমে। তো এখানে যে যে জিনিসগুলো আমরা একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ডের বডির ভিতরে তার প্রোটিনের সাথে বাইন্ডিংটা কিভাবে হবে না হবে তার অনেকগুলো প্যারামিটার আছে, তার মধ্যে একটা আছে রুট মিন স্কোয়ার ডেভিয়েশন, যে তার বাইন্ডিং এর ক্ষেত্রে কতটুকু পর কি কি পরিবর্তন গুলো হচ্ছে সেই জন্য। যেমন আমি এখানে ডি একটা স্ট্যান্ডার্ড ড্রাগ নিছি, আর এখানে হচ্ছে ডি1 ডি2 ডি3 তিনটা আলাদা আলাদা ড্রাগ এবং একই প্রোটিন আমি নিয়েছি। হ্যাঁ, একই প্রোটিন নিয়ে তাহলে এইখানে 0 থেকে 100 ন্যানো সেকেন্ড পর্যন্ত আমি আমার অ্যানালাইসিসটা করেছি। করার পরে আমার যেখানে স্ট্যান্ডার্ড যেটা আছে এই যে এই ব্লু কালার, তার সাথে দেখো তো দেখি কোন ড্রাগটা কোন কালারটা সবচেয়ে বেশি কাছাকাছি আছে, ম্যাচিং এর মধ্যে আছে। ডি1 বা ডি2 বা ডি3 এরকম তোমরা যদি কেউ একজন বলো যে কোনটাকে আমি এই যে এই স্ট্যান্ডার্ড যেটা আছে যে ব্লু ইন নেচার কালার, যেটা যে ব্লু ইন নেচার, সরি এখানের মধ্যে বাকি তিনটাকে আমি এই স্ট্যান্ডার্ডের সাথে কম্পারিজন করছি, কোনটাকে আমি মানে বেস্ট ড্রাগ হিসেবে নিতে পারি। স্ট্যান্ডার্ড তো অবশ্যই বেস্ট, চিত্র দেখে কোনটা বোঝা যাইতে পারে, কে বলতে পারবা? এখানে দেখা যাচ্ছে ডি3, এই যে ডি3 দেখো কালার, হ্যাঁ একেবারে স্টেবল সে ড্রাগের কাছাকাছি আছে। ডি1টা আবার লোয়ার দিকে আছে, কিন্তু স্ট্যান্ডার্ড মার্কেটের প্রিপারেশন যে স্ট্যান্ডার্ডটা আমি নিয়েছি সেই স্ট্যান্ডার্ডের একবারে বলা যেতে পারে অনেকটা সুপার ইম্পোজ ইন নেচার। 100 পর্যন্ত কোনো জায়গায় কোনো ফ্রাজিলিটি দেখা যায় না, ভাঙ্গন দেখা যায় নাই, মোটামুটি স্টেডি স্টেট লেভেলে সেই ক্যালকুলেশন গুলো হচ্ছে। তো এই যে এইগুলো সাধারণত তোমার কিছু ভ্যালু আছে যে ড্রাগ এবং কমপ্লেক্স,
সেটা সাধারণত 0 থেকে 3 অ্যাংস্ট্রোম, এটা অ্যাংস্ট্রোমে বলি, 0 থেকে 3 অ্যাংস্ট্রোমের বাইন্ডিং অ্যাফিনিটির মধ্যে যদি থাকে, কখনো কখনো এটা 5 পর্যন্ত বলে, যে 0 থেকে 5 পর্যন্ত যদি আমি ভ্যালুটা পাই স্ট্যান্ডার্ডের সাপেক্ষে, আমার যে আমি যেটাকে ড্রাগ হিসেবে বেস্ট বলতে চাই, তো সেগুলো কিন্তু 0 থেকে 5 অথবা 0 থেকে 3 সবচেয়ে বেস্ট, 0 থেকে 5 ও কখনো কনসিডারেশন নেওয়া হয়। তো আমাদের 0 থেকে 5 এর মাঝখানে আমাদের স্ট্যান্ডার্ড এবং আমাদের এখানে D3 যে ড্রাগ, সেটা কিন্তু আমরা এই ডাইনামিক সিমুলেশন করার পরে যে চিত্র পাবো সেই চিত্রের মাধ্যমে এটা আমরা বের করতে পারি, এবং এটা 100 ন্যানোসেকেন্ডের মধ্যে কোনো প্রকারের পরিবর্তন হয় নাই। ডি স্ট্যান্ডার্ড যেটা আছে, সে ডি স্ট্যান্ডার্ড সাথে রুট মিন স্কয়ার ফ্লাকচুয়েশন তো আমরা বুঝতে পারছি যে যে কতক্ষণ পর পর তার যে বাইন্ডিং এর ক্ষেত্রে ফ্লাকচুয়েট হচ্ছে, আমার প্রোটিনের সাথে বাইন্ড করার পরে ফ্লাকচুয়েশনটা বাড়ছে বা কমছে। এটা ফ্লেক্সিবিলিটি এবং রিজিডিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে সাধারণত এই ভ্যালুটা আমরা ব্যবহার করি, এই রুট RMFS যেটা আছে। তো RMFS এর কিছু ভ্যালু আছে নির্দিষ্ট, সেই নির্দিষ্ট ভ্যালুতে আমরা যদি একটু লাইন থাকো, একটু তো বলতেছিলাম যে রুট মিন স্কয়ার ফ্লাকচুয়েশন, সেটা একটা ক্যালকুলেশন এই সফটওয়্যারের মাধ্যমে আমরা করতে পারবো। সেই ক্যালকুলেশনের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে আমার যে রিঅ্যাক্টের সাথে বাইন্ড করছে, প্রোটিনের সাথে বাইন্ড করে সে কি পরিমাণ, এই যে রেসিডিউ যেটা আছে, রেসিডিউ মানে নাম্বার অফ রেসিডিউ, কতগুলো রেসিডিউ মানে এই আমাদের অ্যামাইনো অ্যাসিড গুলোকে রেসিডিউ, যে কার সাথে বাইন্ড করছে, কতক্ষণ বাইন্ড অবস্থায় আছে, ছেড়ে দিছে কিনা। যদি ছেড়ে দেয় তাহলে তো যে বললাম স্টেডি স্টেট লেভেল থাকবে না। তো ওই ক্যালকুলেশনটা আমরা রুট মিন স্কয়ার মানে RMFS এর মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এটার জন্য একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালু অনুযায়ী আমরা এটাও বের করতে পারি যে রুট মিন স্কয়ারের যে ভ্যালুগুলো আছে সেটা সাধারণত কত হয় আর কি, RMFS টা কত স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। তারপরে আসি আমি হচ্ছে RG, রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে স্ট্রাকচারাল কম্প্যাক্টনেস ডেনসিটি অফ দ্য লিগ্যান্ড প্রোটিন কমপ্লেক্স। লিগ্যান্ড প্রোটিন কমপ্লেক্সের যে তোমার কম্প্যাক্টনেস কত ভালোভাবে আটকানো আছে, সেটা আমরা রেডিয়াস অফ গাইরেশন থেকে আমরা বের করতে পারবো যে RG। তারও একটা এ হায়ার ভ্যালু অফ RG ভ্যালুস করসপন্ড টু দ্য লেস টাইটলি প্যাকড। তার মানে কি, যে হায়ার ভ্যালু যদি হয় তাতে বোঝা যাবে যে লেস প্যাকড, তাহলে লোয়ার ভ্যালু হলে পারে হাইলি প্যাকড ইন দ্য সিস্টেম এন্ড লেস স্টেবল কনফরমেশন। দেখছো, এই যে লেস স্টেবল কনফরমেশন হবে। তো যখন লেস স্টেবল কনফরমেশন হবে ওটাকে আমি ওই যদি হায়ার ভ্যালু হয়ে যায়, হায়ার ভ্যালু RG correspond to the less tightly packed system and less stable, বডিতে স্টেবল না যদি বেশি হয়ে যায়। তাহলে এখানে যে চারটা দেওয়া ছিল, কত স্ট্যান্ডার্ড এবং তার স্ট্যান্ডার্ডের কাছাকাছি কোনটা আছে, D1 D2 D3, এখন বলো দেখি D3, কেন D3? কারণ D3 ক্ষেত্রে ভ্যালু কম আসছে। এই যে আমি যদি দেখি এটা 15 থেকে আর এটা মানে 16 17 18, এই দুইটা দেখি, এই দুইটা কিন্তু খুবই কাছাকাছি পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড দিচ্ছে, মানে ফ্লাকচুয়েশনটা সরি রেডিয়াস অফ গাইরেশনটা তার একবারেই কাছাকাছি। বাকিগুলা কিন্তু এই যে বেশি পরিমাণে হায়ার চলে যাচ্ছে। যখনই হায়ার চলে যাচ্ছে তখন আমরা কি বলবো যে এটাকে হায়ার ভ্যালু RG লেস স্টেবল কনফরমেশন। তার মানে কি, চিত্র দেখে, ডাইনামিক্স এর চিত্র দেখে আমি বলবো যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ড্রাগ অর ড্রাগ অফ চয়েস। সলভেন্ট অ্যাক্সেসিবিলিটি, সাসা বলা হয় এটা, যে হায়ার সাসা ভ্যালু ইন্ডিকেটস দ্য এক্সপ্লানেশন অফ দ্য প্রোটিন এক্সপোজড ইন দ্য সারফেস এরিয়া। মানে আমাদের সারফেস এরিয়ার মধ্যে সে লেস টাইটলি কম্প্যাক্ট, যে সারফেস এরিয়ার মধ্যে যদি সে কি হয় এক্সপোজ বেশি হয়, তো সেক্ষেত্রে লেস টাইটলি সে কম্প্যাক্ট হবে। whereas a lower সাসা ভ্যালু correspond a reduction in the accessible surface area, যদি এটা কম হয়ে যায় তাহলে বলবো যে রিডাকশন অফ অ্যাক্সেসিবল সারফেস এরিয়া। এটা আমরা এখান থেকে বের করতে পারবো। বাইন্ডিং ফ্রি এনার্জি ক্যালকুলেশন, এখানে বাইন্ডিং ফ্রি এনার্জি যদি আমরা দেখি যে হায়ার নেগেটিভ ভ্যালু রেফার্স দ্য বেটার ইন্টারাকশন অফ লিগ্যান্ড। এখানে দেখো যে এই যে আমরা বাইন্ডিং ক্যালকুলেশন যেটা আছে নেগেটিভ ভ্যালুতে আছে, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ডটা ব্লু দেখাইছে, যে ব্লু
D1 D2 D3 যেটা দেওয়া আছে এর ভিতরে কালার গুলো এখানে দেওয়া আছে। তো সে বলে দিছে যে এগুলোর মধ্যে, তো বলে যে হায়ার পজিটিভ এনার্জি ইন্ডিকেট ফেভারেবল বাইন্ডিং উইথ রিসেপ্টর। যদি পজিটিভ ভ্যালুর দিকে যায়, ইয়াসারা বলছে আমাদের সফটওয়্যারটা বলবো যে সফটওয়্যার মধ্যে আমরা করব হায়ার পজিটিভ এনার্জিজ ইন্ডিকেট এ ফেভারেবল বাইন্ডিং। তাহলে যদি হায়ার নেগেটিভের দিকে যায় তাহলে আমরা কি বলবো এটাকে? ওটা কি ফেভারেবল বাইন্ডিং হবে অর নট? স্যার হায়ার ফেভারেবল। পজিটিভ, ফেভারেবল বাইন্ডিং তার মানে কি এই সবগুলোর মধ্যে যে হায়ার পজিটিভ ভ্যালুর দিকে যাচ্ছে তার মানে সে হচ্ছে বেস্ট ড্রাগ। তাতে বোঝা গেল যে আমরা এই এই ক্যালকুলেশন গুলো করে বিভিন্ন প্রকার অ্যানালাইসিস করে আমরা একটা ড্রাগ অফ চয়েস কোনটা সেটা আমরা বের করতে পারবো। এর ভিতরে আছে যে কিভাবে কাজগুলো করা হয়, যে সফটওয়্যারের কাজগুলো যে কিভাবে রান করতে হয় সেই জিনিসগুলো এখান দিয়ে, কোন ফোর্স ফিল্ড ব্যবহার করব, কি কি কাজ করতে হয় এখানে এই জিনিসগুলো দিতে হয়, বডির কন্ডিশন কি সেটা তৈরি করে দেওয়া লাগে। এরপরে কত সেকেন্ড পর পর যে বলছি কন্ডিশন গুলো সেট করতে হয়, আমরা একটু দেখবো যে কিভাবে কন্ডিশন গুলো সেট করে, কি কি অ্যানালাইসিস করা হয় সেই অ্যানালাইসিস গুলো এখানে দেখানো হয়েছে। তা প্রিপারেশন কি স্টেপ গুলো কি কি থাকে, প্রিপারেশন অফ লিগ্যান্ড কমপ্লেক্স অলরেডি তোমরা জানো যে এটা ডকিং পর্যন্ত আমাদের শেষ, মলিকুলার ডকিং পাইরেক্স পাইমোল এগুলোর দ্বারা করা হয়। স্টেপ 2 তে হচ্ছে তোমার সেট টার্গেট ওয়ার্কিং ডাইরেক্টরি সেট করতে হবে এই সফটওয়্যারের ক্ষেত্রে, রান মলিকুলার ডাইনামিক সিমুলেশন রান দিতে হয়, অ্যানালাইসিস করতে হয়, এরপরে এই তৈরি করতে হয় পেপারের জন্য গ্রাফগুলো তৈরি করতে হয়। কম্পিউটারের কনফিগারেশন কি লাগে আমাদের এখানে যেটা আছে সেটা আমরা এখানে দিয়েছি, এই কনফিগারেশনটা লাগবে আমাদের। এখন একটু প্র্যাকটিক্যালি আমি যদি দেখাই, আচ্ছা এই এতটুকু পর্যন্ত থিওরিটিক্যালের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমি জাস্ট এটা প্র্যাকটিক্যালি একটা কম্পাউন্ড রান দিয়ে দেখায় শেষ করবো সেশনটা আজকে। ওকে, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের এই মলিকুলার ডায়নামিক্স এর যে সফটওয়্যার ইয়া সারা। আমি এটাকে যদি ওপেন করি, ওপেন করার পরে দিস ইজ ইন্টারফেস, এই জায়গায় একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেসের মাঝখানে দেখো যে ফাইল আছে, এডিট আছে, সিমুলেশন, এখানে অ্যানালাইজটা অ্যাশ কালার করা আছে স্যার কারণ আমি স্ক্রিন কোনো, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, কি বলে? এটা দেখা যায়? এগুলো দেখা যায়। আচ্ছা এখনো দেখা যাচ্ছে না? এবার কালো হয়ে গেল। আচ্ছা দাঁড়াও আমি একটা রান দিয়ে দেখি দেখা যায় কিনা এটা। তাও তো দেখাবে কেন?
দেখা যায় স্ক্রিন? হ্যাঁ হ্যালো, স্যার। দেখা যাচ্ছে না? স্যার আপনার মাউস দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিন পুরোটাই কালো। কি হলো তাহলে? এখনো কি স্ক্রিন দেখা যায় না, না? দেখা যায়। বাট তাহলে এখন দেখা রান, যাচ্ছে স্যার। রান দেওয়ার সময় কেন দেখা যাচ্ছে না, এটা তো বুঝতে পারতেছি না। ব্লু এই কারণে কি এরকম হচ্ছে? আচ্ছা, এই যে স্ক্রিনটা ওরা নাকি দেখতে পাচ্ছে না, বুঝছো? এইটা, হ্যাঁ হ্যাঁ, ফুল স্ক্রিন তো শেয়ার দেওয়া, শেয়ার কোথায় এটা দিব কি বলে? সাকিব এখন কি দেখা যায়? হ্যালো, না স্যার, একটু এখন আগে দেখা গেছিল স্যার। হ্যাঁ, শুধু স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু এটা দেখা যাচ্ছে না, এখন না দেখা স্যার, যায় না। না স্যার, শুধু আপনার নাম উঠতেছে স্যার এখানে আর কি। কি প্রবলেমটা কি বুঝলাম না তো। স্যার এবার দেখা যাচ্ছে স্যার। এবার তো আমিও দেখতেছি দেখা যাচ্ছে এখন, কিন্তু হুম। এখানে ইয়াসারা দেওয়ার সাথে সাথেই তোমার কেন যেন এরকম হচ্ছে। এটা না, ওরা তো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। ও সাকিব, স্যার এখন হ্যালো, দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। এখন তো যাচ্ছে, এটা আমিও দেখতেছি, বাট ওটা কেন মানে ইয়াসারা রান দিয়ে আর দেখা যাচ্ছে না, কেন যে এটা স্যার আপনি বুঝতে পারছি। স্ক্রিনশট অফ করে স্যার আবার একটু স্ক্রিনশট দিতে পারেন স্যার, আর ওখানে এন্টায়ার স্ক্রিনে স্যার ক্লিক করেন স্যার। এন্টারই তো করছি, তাও স্যার হচ্ছে। আর একবার দেখি দাঁড়াও। আচ্ছা।
এখনো কি দেখা যায় না সাকিব? আর সাদা হয়ে আছে স্যার। আচ্ছা যাই হোক, এটা না দেখা গেলে আমি একটু ইমেজেই দেখাই, ইমেজ ছাড়া দেখানোর সুযোগ নেই, তাহলে ইমেজ আকারে দেখাতে হবে। স্ক্রিন এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার যাচ্ছে। স্যার আচ্ছা, দেখা যাচ্ছে স্যার। আমি বুঝলাম না কেন আমার ওই কম্পিউটারে কেন দেখাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। যাই হোক, ফিজিক্যালি ছাড়া এটা হয়তো আর হবে না দেখানো। এখানে যেটা হয় সেটা হচ্ছে আমি দেখাচ্ছি যে কিভাবে একটা এই তোমার রান দেবো, যেটা রানের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এই প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে একটা ডাইরেক্টরি সেট করব, যে কোনো একটা ড্রাইভ ফিক্সড করব আমি। ডাইরেক্টরিতে আমার ওই প্রোটিন কমপ্লেক্স যেটা আছে সেটা আমরা ওখানে নিয়ে রাখবো আর কি। রাখার পরে এরপরে আমরা যাব হচ্ছে অপশানে। অপশান থেকে এখানে অনেকগুলো প্যারামিটার থাকবে, সেই প্যারামিটার গুলোর মধ্যে লাস্টে যাই দেবো সেট টার্গেট। এই সেট টার্গেট সেট করতে হবে। টার্গেট সেট করার পরে সেটা হচ্ছে এরপর আসবে ম্যাক্রো মলিকুল। প্লে ম্যাক্রো মলিকুল নামে একটা অপশন হবে, সেই প্লে ম্যাক্রো মলিকুল থেকে আমি আমার যে কমপ্লেক্স যে ফোল্ডারটা রেখেছিলাম সেই ফোল্ডারে দিতে হবে। দেওয়ার পরে আবার আমি অপশনে যাব, অপশনে যাওয়ার পরে ওখানে সেট টার্গেট দিয়ে মেক ম্যাক্রো মলিকুল, প্লে ম্যাক্রো মলিকুল ওখানে যায় আমি দিব হচ্ছে রান ডট এমসিআর নামে একটা অপশন আসবে, সেই রান ডট এমসিআর দিব। দেওয়ার পরে অটোমেটিক্যালি সে রান শুরু করবে। রান শুরু করার পরে লাস্ট আমরা যেটা করব সেটা অ্যানালাইজ। এই অ্যানালাইজে আলার পরে যে ফোল্ডারের মধ্যে আমি রাখছিলাম সেই ফোল্ডারে যাওয়ার পরে কোন কোন জিনিসগুলো আমি দেখতে চাই সেইগুলো আমরা এখানে এই চিত্রের মাধ্যমে এগুলোকে দেখতে পারবো। যদি আমি একটা দেখি, একটা কম্পাউন্ডেরটা আমি যদি দেখে নেই, যে কোনো একটা কম্পাউন্ড যে ক্যালকুলেশন গুলো কিভাবে কি আসে, যেমন আমাদের একটা ক্যালকুলেশন করা আছে আমার এখানে, আমি সেটাকে একটু দেখতে চাই যে কি কি ক্যালকুলেশন গুলো আসছে। তো এই এরকম একটা ফাইল আসবে। ফাইল আসার পরে আমরা যখন ক্যালকুলেশন শেষ হবে, রান দেওয়া শেষ হবে, হওয়ার পরে দেখবা যে এরকম যে 1FK অ্যানালাইসিস, সাকিবের এটা একটা দেওয়া ছিল, রান দেওয়া ছিল 60 সম্ভবত ন্যানো সেকেন্ড। সেই 1SK অ্যানালাইসিস যেটা আছে সেই অ্যানালাইসিস থেকে আমরা এটাকে নিয়ে আমরা এই এক্সেল এর মধ্যে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। অথবা এই ফাইলে যাব, যাওয়ার পরে ওপেন, ব্রাউজ, ব্রাউজ দেওয়ার পরে আমরা আমাদের যে ফোল্ডারে আমি এটা যে রেখেছিলাম সেই ফোল্ডারে যাব এখন আমি। পিসি টিতে ছিল সাকিবের 1FK, এটা ট্যাব ফাইল থাকবে, টিএবি ফাইল, সেটাকে অল করে দিলে পরে সেই ফাইলটা এখানে দেখাবে। টিএবি ফাইল, এটা ওপেন দেব, দেওয়ার পরে ফিক্সড ঠিক আছে।